গল্প প্রেমিকের প্রেম অত্যাচার। লেখিকা আলিফা তাসনিম রিতা। একটা বাংলা গান আছে, পিড়িতি কাঁঠালে আঠা লাগলে পড়ে ছাড়ে না, গোলে মালে পীড়িত কইর না। এই গান আমায় সাবধান করেছিল, কিন্তু ওই যে বাঙালি দুর্ঘটনা ঘটা না অবধি সাবধান হয় না। আমিও সেই দলের লোক। দুর্ঘটনা ঘটিয়ে এখন হাহুতাশ করছি, প্রেমিকের প্রেম অত্যাচারে ভুগছি। কথায় আছে, প হলো সকল সমস্যার কেন্দ্রবিন্দু। এই যেমন পথে প্রেম, পড়ালেখা, পাশের বাসার আন্টি। প্রেমিকেরা না ভালো থাকে না থাকতে দেয়, এরা সকল অশান্তির মূল। ধরেন এই যে আপনি খুব হাসি খুশি আছেন, হুট করে দরজায় কলিং বেল বাজিয়ে আপনার হাসি মুখের 12টা বাজাবে পাশের বাসার আন্টি। তারপর দেখবেন যে আপনি ও আপনার বন্ধুরা মিলে ট্যুর প্ল্যান করছেন, সবার মধ্যে আনন্দ উত্তেজনা, হুট করে কোনো সতর্ক সংকেত না দিয়ে, কথা নাই বার্তা নাই, ভার্সিটির নোটিশ, আগামীকাল পরীক্ষা। এগুলো যাও ট্যাকেল করা যায়। কিন্তু সবচেয়ে বড় সমস্যা প্রেম ও প্রেমিক যে হঠাৎ বৃষ্টির মতো আপনার জীবনের যত আনন্দ শান্তি আছে সবকিছুকে ভাসিয়ে দিয়ে আপনাকে প্যারাতে পীড়িত করে দিবে। এই সমস্যার সমাধান কই? আমি আমায়রা জাহান রশনি এই প্রেমিক পীড়াতে ভুগছি। কোনো এক অশনি লগ্নে আমার প্রেমিক নাইমের সাথে আমার দেখা। বিশ্বাস করেন ভাই, সেদিন থেকে আমার জীবনে শান্তি নাই। দীর্ঘ 20 বছরের জীবনে প্রেমের ধারে কাছে যায়নি। 21-এ পদার্পণ করে আমার মন আমার সাথে এমন এক বাটপারি করলো যে এই ব্যাটাকে মন দিয়ে বসলাম। এই দুঃখী গান গাই। ভোলা ভালা থা सीधा साधा था, मैं तो नादान था, दुनियादारी से होशियारी छे मैं तो अनजान था, लगी चोट इसे मेरे बोले पान में, मेरे ही दिल ने मुझे ही धोखा दिया। লিরিক ভুল হলে হাসবেন না, বহুত কষ্টে আছি। আমি ঢাকার একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমার বাড়ি মূলত কুমিল্লা। উচ্চ শিক্ষার জন্য ঢাকায় আসা। ঢাকায় বান্ধবীদের সাথে একটি ফ্ল্যাটে থাকি। জিন্দেগি আমার কাটছিল বেশ দারুণ, খুব সুখে ছিলাম। কথায় আছে না, সুখে থাকলে ভূতে কিলায়, আমার হয়েছে সেই দশা। ভূত শুধু আমাকে কিলায় নিয়ে আমার সাথে কুস্তি খেলেছে, তাই তো ভিমরি খেয়ে নিজের সুখের জীবনে আগুন লাগালাম। না হলে কি কেউ প্রেম করে শাহ? কার জানি নজর লাগছিল আমার হাসতি খেলতি জিন্দেগিতে, তাই উদ্ভোগটা কপালে জুটেছে। যদি একটা খুন মাফ হতো, সবার আহে ওরে খুন করতাম। হায় আফসোস, রশনি চাইলো আর পাইল, তা তো আর হয় না। তাই এখন বাপ্পারাজের মতো গান গাই, কারো দেখাবো আমার মনের দুঃখ গো, আমি বুক চিরিয়া অন্তরে পুষিয়ে আগুন জলে রইয়া রইয়া। কি এক যন্ত্রণা হা! কথাইটা না যে ব্যাটাকে আমি ভালোবাসি না, বাসে আমায় বাসে না, দুজন দুজনকে খুব ভালোবাসি, তবে সে একটু বেশিই ভালোবাসে, যাকে বলে অতিরিক্ত। অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়, অতিরিক্ত সবকিছুই বিষ। আর প্রেমিক নামের এই বিষ কি কি অত্যাচার করে, থুক্কু কি কি প্রেম অত্যাচার চালায়, শোনেন শুরু থেকেই শোনেন ভাই ও বোনেরা আমার প্রেমিক নাইবুর আহমেদ নাইম। দেখতে কেমন জানি জিজ্ঞেস করবেন? বলছি। দেখতে সে ভীষণ সুদর্শন পুরুষ, একেবারে নায়ক সোলেমান খান, বেশ লম্বা চওড়া, মাথায় ঘন সানসিল্ক চুল, হি সিল্কি চুল আর কি ঝাঁকড়া চুল, ডাগর ডাগর বড় মায়াবী চোখ, মুখটা বড়ই নিষ্পাপ। আহা, ভাবছেন নিশ্চয়ই এমন ছেলে কিভাবে প্রেম অত্যাচার করে। ওহে আমার কোমলমতি পাঠকরা, এত কোমল হতে নেই তাহার ভোলাভালা চেহারায়, গলিও না বেটা, আস্ত একটা ব্রিটিশ। আর তার সকল ব্রিটিশগিরি তার আমার সাথে। বাকি দুনিয়ার কাছে সে পীর মাওলানা মুফতি। ভাবছেন হয়তো তার সাথে আমার দেখা কিভাবে হলো, কেমনে একে কুড়িয়ে পেলাম। বলছি বাবা, এত অধৈর্য হলে হয় নাকি? মানুষের কাছে তার প্রেমিকের সাথে দেখা হওয়ার দিনটা চিরস্মরণীয়, আর আমার কাছে সবচেয়ে বিস্মরণীয় দিন। ঝঞ্ঝাটটা তো সেদিনই কপালের গুষ্টির তুষ্টি করে দিল। যাকে ঝঞ্ঝাটের কাহিনীতে আসি। থুক্কু নাইমের সাথে আমার দেখা হওয়ার দিনে। এই অপদার্থটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের ছাত্র, অনার্স ফাইনাল ইয়ারে পড়ে বিসিএস প্রিপারেশন নিচ্ছে। নাইম সাভারের স্বনামধন্য এক অভিজাত পরিবারের ছেলে, বংশের একমাত্র বাদ্যি, বড় আদরের। নিশ্চয়ই ভাবছেন আমরা কি একই ভার্সিটির কিনা? না, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। আমার হেতির দেখা হয় আমার খালামণির বাসায়। শুক্রবারে ভার্সিটি অফ ফ্ল্যাটে ভালো লাগছিল না, তাই ভাবলাম খালামণির বাসায় যাই।
পুরান ঢাকা থেকে রিক্সা নিয়ে সোজা চললাম উত্তরা আমার খালামণির বাসায়। বিকেলে ছাদে উঠি একটু হাওয়া খেতে গুনগুন করতে করতে ছাদে উঠে যা দেখলাম তাতে আমার চক্ষু চড়কাচ। একটা ছেলে ছাদের কার্নিশে উবু হয়ে ঝুলছে। প্রথমে তো ভাই ভূত ভেবে ভয় পেয়েছিলাম। দোয়া দুরুদ পড়ে বুকে ফু দিয়ে দিলাম এক চিৎকার। আমার চিৎকারে ছেলেটি ভড়কে গিয়ে উঠে দাঁড়ায়। কি সমস্যা, চিৎকার করছেন কেন? ছেলেটি আমার দিকে ঘুরতেই আমি চরম পরিমাণে টাস্কি খেলাম। ছেলেটিকে দেখে শাবনূর আপার একটা গান মনে পড়ল, বৃষ্টিতে যেন রাসপুতিন গুম হয়ে যায়। আমি প্রতিদিন নামধাম জানি না, তার কিছু দায়িত্ব নিলাম আমি তার পিছু। দীর্ঘ 21 বছরের জীবনে প্রথম কাউকে দেখে ক্রাশ খেলো আমি না, আমার বেহায়া মন। এই মনটা আজকাল আমার কথা শুনতেই চায় না। ছেলেটি আমার ধ্যান ভাঙিয়ে হাত নাড়িয়ে বলল, এই যে এক্সকিউজ মি, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। বেহায়া চোখ আর বেহায়া মন কিভাবে তাকিয়েছিল ঈশোস। এই লজ্জা আমি কই রাখব? আমার ভ্যাভ্যা করে কাঁদতে ইচ্ছে করছিল এমন চাপলামির জন্য। আপনি চিৎকার করছিলেন কেন? আপনি ভূতের মতো ঝুলেছিলেন কেন? ওয়ার্ড ভূতের মতো ঝুলেছিলাম মানে? আমি ছাদে উঠে দেখি আপনি হাফ ঝুলে আছেন, হাফ ছাদে দাঁড়িয়ে আছেন ভূতের মতো। ছেলেটি হো করে হেসে বলল, না মিস, আপনি ভুল দেখেছেন, আমি তো এই বিড়ালটাকে হেল্প করছিলাম। গ্রে আর হোয়াইট ব্ল্যাকের মিশ্রণের একটা পার্সিয়ান বিড়াল। বিড়াল তো না, যেন একটা মানুষের বাচ্চা, বিশাল বড়। বিড়ালটা কি আপনার? জি, আমার কখন যে ছাদে চলে এসেছে বুঝতে পারিনি, 4 তলার কার্নিশে ঝুলতে দেখে বাঁচাতে এলাম। আমি তো আপনাকে লটকাতে দেখে ভয় পাচ্ছিলাম। ছেলেটি বিড়ালটাকে খুব যত্ন করে আদর করছিল, বিড়ালটিও মাউ মাউ করে সে আদর নিচ্ছিল। কেন জানি না দৃশ্যটা খুব ভালো লেগেছিল। আপনি কি এই ফ্ল্যাটে নতুন? না, আমার খালামণির বাসা বেড়াতে এসেছি। ওহ আচ্ছা। ছেলেটি বিড়ালটা নিয়ে সিঁড়ি দিয়ে বড় বড় পায়ে নেমে গেল। এমন একটা ভাব নিয়ে নামলো যেন এই ইহলোকে মেয়ে মানুষের সামনে দাঁড়ানোটা তার জন্য না জায়েজ। রাগ যা লেগেছিল না। আমাকে আমার কেউ ইগনোর করলে খুব গায়ে বাজে, আমি ইগনোর করলে তা আলাদা কথা। আমিও বেশি গুরুত্ব দিইনি। জাহান্নামে যাক সব, হু কেয়ার্স। পরের দিন আমি আর খালামনি শপিংয়ে বেরিয়েছি। সামনে বান্ধবীর বাসায় যাব বলে খালামনিকে রিকশায় করে বাসায় পাঠিয়ে দিই। আমি রেস্টুরেন্ট থেকে এক হাতে কফি আর এক হাতে স্যান্ডউইচ নিয়ে রিকশায় উঠে পড়ি। রিকশায় উঠলে আমার অভ্যাস, আমি চারিপাশে এটা ওটা দেখতে দেখতে যাই। তো হঠাৎ আমার চোখ গেল রাস্তার ক্রসিংয়ে একটা ছেলে মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছে। ভালো করে জুম করে দেখি সেই বিড়ালওয়ালা। ওই দিক থেকে একটা বড় বাস স্পিডে আসছে আর সে মাঝখানে দাঁড়িয়ে আছে। ছেলেটা কি সুইসাইড করার জন্য দাঁড়িয়েছে নাকি? আমার হাত পা ঠান্ডা হয়ে আসে। রিকশাওয়ালাকে থামিয়ে নেমে পড়ি। জানি না আমার কি হলো, দৌড়ে যাই সেদিকে। কপাল ভালো বাস ড্রাইভার বাসটা থামিয়েছিল, নয়তো আজ খেল্লা ফতে ছিল। ছেলেটি যেন মরতে না পেরে দুঃখ পেল। মানুষজন তো ইচ্ছামতো বকাবকি তাকে, কিন্তু আমার মনে কৌতূহল, বান্দা মূর্তি কেন আসলো? তো যাই হোক, তাকে এক সাইডে টেনে নিয়ে আসি। তার যেন কোনো বোধ শক্তি নেই, ইহলোকে যেন তার আত্মাটা নেই। হ্যালো এক্সকিউজ মি, সিগন্যাল পাচ্ছেন না মস্তিষ্কে? হ্যালো হ্যালো। আরে এই ব্যাটা কথা বল। আমার কথা মনে হয় তার হেডকোয়ার্টারে পৌঁছালো না। মা বলে সুন্দর মানুষের প্রতি নাকি জিন বেশি আকর্ষিত হয়। কোনোভাবে এই জিন দ্বারা বশীভূত হয়নি তো? আমি দোয়া দুরুদ পড়ে যেই নাফু দিতে যাব অমনি সে বলে উঠে, আমাকে বাঁচালেন কেন? আমি কি বলেছি আমাকে বাঁচান? দোয়া দুরুদ যা পড়েছিলাম তা ব্যাক নিয়ে বলি, আমি যদি না বাঁচাতাম বাসের ধাক্কা না খেলেও জনগণের গন্ধলেই খেতেন। আমার যা খুশি হতো, আপনি কেন বাঁচালেন আমি বাঁচকে চাই না, বুঝেছেন? আমি বেশ অবাক হলাম তার কথায়। কেন জানি না খুব মায়া হলো, এত সুদর্শন ছেলে সুইসাইড কেন করবে? উল্টে তার জন্য 2-4 জন স্বেচ্ছায় জীবন বিসর্জন দিবে। আমি আবার কৌতূহল দমিয়ে রাখতে পারি না, খুব ইচ্ছে হলো জানতে যে সে কেন অক্কা পাইতে চায়।
মরবেন ঠিক আছে, তার আগে কারণটা শুনি। যদি গ্রহণযোগ্য হয় আমি কথা দিচ্ছি আপনাকে মরার একটা উত্তম উপায় বলবো, উইথাউট এনি কষ্ট আপনি ইহলোক ত্যাগ করিবেন। আগে ঘটনাটা বলুন। ছেলেটি কিছুক্ষণ ভাবুক হয়ে রইল, পর মুহূর্তে সে ডুকরে কেঁদে উঠল। আমি তো চরম বিস্মৃত, নিশ্চয়ই খুব খারাপ কিছু ঘটেছে। কাউকে কাঁদতে দেখলে আমার খুব খারাপ লাগে। আমি তাকে সাহস দিয়ে বললাম, আপনি চাইলে আমাকে পুরো ঘটনাটা বলতে পারেন, এতে আপনার মানসিক চাপ কমবে। তার চোখে মুখে এক আকুতি, এক যন্ত্রণা দেখতে পেলাম। বাবা বলে আমি নাকি মানুষের চোখের ভাষা খুব ভালো করে বুঝি, অবশ্য তাই আমি মানুষের চোখ দেখলে বুঝতে পারি যে তার মনে কি চলছে। ছেলেটি কিছুক্ষণ ভাবল, তারপর আকাশের দিকে চেয়ে চোখ বন্ধ করে বলতে লাগল, আমার নীলা আমাকে ছেড়ে সেই দূর আকাশে মেঘ হয়ে গেছে। আমি আর নীলা আমরা একই বিশ্ববিদ্যালয়ে পড়তাম। আমরা একে অপরকে খুব ভালোবাসতাম। আমাদের দুই পরিবার সব জানতো আমাদের সবকিছু ঠিক ছিল। গত বছর আজকের দিনে ঠিক এই জায়গায় বাইক অ্যাক্সিডেন্ট করি। বাইকে ছিলাম আমি আর আমার নীল। নীল স্পটেই মারা যায়। আমার অবস্থা শোচনীয়। আমার 1 মাস পর সেন্স ফিরে, তখন জানতে পারি আমার নীল আমাকে ছেড়ে চলে গেছে, আমি মেরে ফেলেছি নীলকে। আমি সেই স্মৃতি মনে পড়লে আমার বুক ভার হয়ে আসে। আমি হ্যালুসিনেট করি জানি না কি হয় তখন, কিন্তু আমি আমার নীলকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। আমার শ্বাস বন্ধ হয়ে আসে। আমি মুক্তি চাই আমার নীলের কাছে, আমি চলে যেতে চাই। অনেকবার নিজেকে শেষ করার চেষ্টা করেছি, কিন্তু কোনো না কোনোভাবে বেঁচে যাই। আমার খুব বোঝা লাগে আমার জীবন নীলকে ছাড়া আমার জীবন অন্ধকার। ছেলেটি কাঁদতে কাঁদতে ঘাসের উপর শুয়ে পড়ল, হাত পা ছড়িয়ে। আমার চোখ দিয়ে যেন পানি পড়ছিল। খুব কষ্ট হচ্ছিল ছেলেটির জন্য। আমি কিছু বলার ভাষা খুঁজে পেলাম না। হঠাৎ ফোন বাজতে দেখি তামিদ ভাইয়ার ফোন, আমার কাজিন। ভাইয়াকে সবটা বলি, যেহেতু এই ব্যাটা ভাইয়ার বেস্ট ফ্রেন্ড ও প্রতিবেশী। ভাইয়া শোনা মাত্রই লোকেশন জেনে বাইক নিয়ে ছুটে এলো। তাকে ধরে বেঁধে নিয়ে গেল বাসায়। বাসায় ফিরে আমার মনটা কেন জানি খুব খচখচ করছিল। ছেলেটি যদি রুমের মধ্যে কিছু করে বসে। ভাইয়া বাসায় এলো না, তার সাথেই থাকলো খালামণির কাছ থেকে সব আবারও শুনলাম। ভাইয়া আর নাইম বেস্ট ফ্রেন্ড, একই ভার্সিটিতে পড়ে তারা। নাইমের সাথে ভাইয়ের পরিচয় আরও আগে থেকে। নাইম ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর তারা একসাথে থাকে। নাইমের রোজ সাভার থেকে যাতায়াত করাটা কষ্টকর ছিল, তাই খালামণিদের ফ্ল্যাটে উঠে। সেদিন রাতে আর ঘুম হলো না আমার, কেন জানি না বারবার ঘুম ভেঙে যাচ্ছিল। আমার মন বোধহয় তখন থেকেই আমার সাথে বেইমানি চাল চালা শুরু করল। রাতে বারান্দায় বনে নিস্তব্ধ ঢাকা নগরীর সৌন্দর্য দেখছিলাম। হঠাৎ গিটারের শব্দ পাই, চোখ পাশের বারান্দায় যেতেই বুঝতে পারি সেদিকে থেকে গান সুর আসছে। মি বিরোহী তার বিরোহী বিনার সুর তুলেছে, কি মোহনীয় সেই সুর। পরের দিন সকালে ছাদে চলে গেলাম। আমার হ্যাবিট হলো রোজ সকালে ছাদে বসে চা খাওয়া। গরম গরম ধোয়া উঠানো মগ নিয়ে গেলাম ছাদে। ছাদে উঠে দেখি মিস্টার বিরোহী কফি হাতে বসে ভাইয়া পাহারা দিচ্ছে, তাতে সে বেজায় বিরক্ত। জানতাম ভাইয়া ছাদে, তাই 2 কাপ চাই নিয়ে গেছিলাম। সবার মাঝেই নীরবতা। আমি নীরবতা ভেঙে মিস্টার বিরোহীকে বললাম, এখন কেমন আছেন আপনি? সে মুখে শুধু হুম করে নিচে নেমে গেল। আমার একটু মাইন্ডে লাগলো, ব্যাটা খবিস, তোকে পাবলিকের গণধোলাই খেতে দেওয়া উচিত ছিল। বিকেলবেলা ছাদে খালামণিদের গাছগুলোতে পানি দিচ্ছিলাম। আমার খালামণির বাড়ির ছাদের একপাশে তিনি ছাদ বাগান করেছে। নানা রকম ফুল গাছ, ফল গাছ, সবজির গাছ এনে বাগানে রোপণ করে। তাহমিদ ভাইয়া কোথা থেকে জানো অর্কিড ফুলের চারা এনেছে, ডেনড্রোবিয়াম, ফান্ডা, ক্যাটোলিয়া, ফ্যালেনপোসিস। ফুলগুলো খুব সুন্দর করে ফুটে আছে, যেন আমাকে দেখছে, হি হি হি। নিজেকে কোনো জঙ্গলের রানী মনে হচ্ছে, তাই ফুলকে জিজ্ঞেস করলাম, বলতো ফুল আমার চেয়ে সুন্দর আর কি এই নশ্বরে জগতে আছে? আর ফুল আমায় উত্তর দিল, ওহে রশনি, তোমার চেয়ে সুন্দর এ নশ্বরে নেই, তুমি তোমার মতো সুন্দর।
ফুলের প্রশংসা শুনে লজ্জা পেলাম, হাহা। কেউ ভাইবেন না আমি পাগল, আসলে আমার এমন আকাশ কুসুম চিন্তা করতে ভালো লাগে, সেলফ স্যাটিসফ্যাকশন যাহাকে বলে। হুট করে গান গাইতে মন চাইল, মনের সুখে গুনগুন করছি। আহা, আমার ডেলুলু চিন্তাধারাকে আর একটু ডেলুলু করতে প্রকৃতি বইয়ে দিল নিদারুণ খোলা হাওয়া। গাছের পাতাগুলোর সাথে দুলছিলাম, আমিও গুনগুন করে গান গাইছি আর নাচছি। আমার খোলা হাওয়া লাগিয়ে পালে, আমার খোলা হাওয়া টুকরো করে কাছি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি। আমার খোলা হাওয়া পানির পাইপটা নিয়ে নাচতে নাচতে ঘুরতে ঘুরতে হুট করে সামনে চলে আসে মি বিরোহী। আমি সামলাতে না পেরে পাইপ ধরি সোজা ওনার সামনে। পড়ে যা হলো, উনি ভিজে একসা। তাতে আমার কোনো দোষ নাই, হুহু। উনি সামনে চলে আসছে, এটা ওনার দোষ। আপনি কি পাগল? চিন্তা করেন কত বড় কলিজা আমাকে পাগল বলে। সবচেয়ে বড় পাগল তো তুই নিজে হো। রাগটাকে হজম করে বললাম, বালাই সাধ, আমি কেন পাগল হতে যাব? অদ্ভুত কাজ কাম তো সব পাগলের মতোই করেন। পাইপ নাচানাচির জিনিস না, এটা দিয়ে গাছে পানি দেয়। এক্সকিউজ মি, আমাকে কি আপনার মূর্খ মনে হয় নাকি? আমি জানি পাইপ খেলার জিনিস না। আমি পানি দিচ্ছিলাম গাছে। হোয়াট এভার, আমি ভেঙিয়ে বললাম। হোট এভার, এত অহংকার তোর কই থেকে আসে রে বেটা খবিস? তোর ঘাড়ে তোর প্রেমিকার ভূত চাপবে, অভিশাপ দিলাম হো। মনে মনে আরো কতক্ষণ বকলাম। বেশ খানিক্ষণ নীরবতা দেখে পেছনে ফিরেছে তো আমার যান বের হওয়ার উপক্রম। ব্যাটা ছাদের কর্নারে দুই হাত মেলে দাঁড়িয়ে আছে, আবার সুইসাইড করার প্ল্যান নেই তো? তোর মরতে হলে মরে যা, তবে আমার সামনে না পড়ে বিনা কারণে মার্ডার কেসে ফেসে যাব। এত আস্ত একটা সাইকো, হে আল্লাহ, এখন কি করি উপায়? কাউকে তো আর এভাবে মরতে দেওয়া যায় না। এই যে শুনছেন, এই যে মিস্টার বিড়ালওয়ালা, আল্লাহর ওয়াস্তে চাঁদের পাহাড় থেকে নিচে জমিনে নেমে আসুন। মরার জন্য এত তাড়া, তাহলে আওরাইলকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম পাঠান, সে এসে আপনার জানটা নিয়ে যাক। আমার মতো মাসুমকে মার্ডার কেসে জড়ানোর কি দরকার? আশেপাশে সবাই দেখেছে আমি আর আপনি ছাদে লাফটাপ দিলে লোকে বলবে আমি ধাক্কা দিয়েছি। ব্যাটা যেন আমার কোনো কথাই শুনল না। সে আস্তে আস্তে ঝুঁকে পড়ছে। আমি তো কোনো উপায়ান্তর না পেয়ে চোখ মুখ খিচে দিলাম এক চিৎকার। হঠাৎ কিছু একটা পড়ার শব্দ। আমি দোয়া দুরুদ পড়তে পড়তে চোখ খুলেছে, দেখি মিস্টার বিরোহী মূর্তমান আমার সামনে, আর পাশে পড়ে আছে একটা টব। সে আমার সামনে দাঁড়িয়ে বিড়ালকে আদর করতে করতে বিড়ালকে শুধাচ্ছে। মিমি, তোর ব্যথা লাগেনি তো? আমার চরম পর্যায়ে রাগ উঠে যায়। এই কেমন মানুষ? দেখা হওয়ার পর থেকে আমাকে এক একটা শখ দিয়ে হার্ট অ্যাটাকের রোগী বানিয়ে দিচ্ছে। এরে কেউ পাবনা পাঠা ভাই। আপনি সবসময় এমন চেঁচান কেন? চেঁচাবো না কি করব? আপনার মতো পাগল যেখানে আছে সেখানে ভালো মানুষ থাকতে পারে? এত মরার শখ আপনার? জীবনে বাঁচারও শখ নেই, তবে বাঁচতে হয়। আমার বিড়ালটা ছাদের কার্নিশে ঝুলছিল, ওকে বাঁচাতে গিয়েছিলাম, মরতে নয়। আপনার বিড়াল আর আপনি সবসময় ঝুলতে থাকেন কেন? বেঁধে রাখতে পারেন না? এই বিড়ালটা নীলের খুব পছন্দের ছিল, নীলের স্মৃতি হিসেবে মিমিই শুধু আছে আমার কাছে। আজকাল মিমি ঘরে থাকতে চায় না, সুযোগ পেলে চলে আসে ছাদে। আপনার থেকে ইন্সপায়ার হয়ে বিড়ালটাও ঝোলাঝুলি করতে চায়। যেমন মালিক তেমন বিড়াল। আপনার কাছে কিছুক্ষণ সময় হবে? আমি একটু অবাক হলাম। একটু ভাব নিয়ে বললাম, খুব বেশি সময় হবে না। আই এম সরি। আমি সপ্তম আশ্চর্য হয়ে বললাম, সরি? হুয়াই? গতকাল আপনার সাথে রুড বিহেভ করার জন্য। ইটস ওকে, তখন আপনি নিজের মধ্যে ছিলেন না। সে হঠাৎ ভাবুক হয়ে বলল, আজকাল ডিপ্রেশন এনজাইটি ঘিরে ধরেছে আমায়। কখন কি করে বসি নিজেও জানি না। একাকিত্ব নীলকে হারানোর কষ্ট আমায় প্রতি মুহূর্তে যন্ত্রণা দেয়। আমার জীবন থমকে গেছে, আমি থমকে গেছি, বারবার মনে হয় আমি মেরে ফেলেছি আমার নীলকে। ছেলেটা হঠাৎ হঠাৎ ভাবুক হওয়াটা খুব খারাপ লাগলো। এতটুকু বুঝলাম যে সে ভেতর থেকে ভেঙে গেছে, তার আত্মগ্লানি ভালোবাসার মানুষকে হারানোর বেদনা, একাকিত্ব তাকে অন্ধকারে ঠেলে দিচ্ছে।
তাহমিদ ভাইয়া বলেছিল নাইম খুব সংবেদনশীল আর খুব ইমোশনাল। বাবা ও বোনদের আদরের। তার বন্ধু বান্ধবের পরিধি কম। সে মূলত একা থাকতে পছন্দ করে, বেশি মানুষের সাথে কমফোর্টেবল না। একটু ইন্ট্রোভার্ট টাইপ। বন্ধু বলতে গুটি কয়েকজনের ছিল এক প্রেমসঙ্গী যে পরপারে পাড়ি জমিয়েছে। ইন্ট্রোভার্ট মানুষগুলো যখন কারো প্রতি নির্ভর হয়ে যায় তাদের শূন্যতা সেই মানুষগুলোকে খুব তড়পায়, যেমনটা নাইম তড়পাচ্ছে। সে থেমে আবারও বলল, আমি এ নিয়ে 8বার সুইসাইড অ্যাটেম্প করেছি। আমি তার উত্তরে বললাম, কই মাছের জান আপনার, তাই মরতে যেয়েও মরতে পারেন না। সে হালকা হেসে বলল, আসলেই তাই হয়তো। অনেক অনেক সাইকিয়াট্রিস্ট দেখিয়েছি। আমার এই অবস্থায় ভয় পেয়ে বাবা ও অপুরা বিদেশে চিকিৎসার ব্যবস্থা করে। ধীরে ধীরে উন্নতি হলেও মাঝে মাঝে হ্যালুসিনেট করতে থাকি যখন নীলের কোনো স্মৃতি মনে পড়ে। সে থেমে আরও বলল, জানেন নীল আপনার মতোই খুব চঞ্চল ছিল। আমি খুব ইন্ট্রোভার্ট টাইপের, সহজে কারো সাথে মিশতে পারি না। কিভাবে যেন নীলকে ভালোবেসে ফেলেছিলাম। ও ছিল আমার সবটা জুড়ে। মা চলে যাওয়ার পর আমি যেই ধাক্কা পেয়েছিলাম, নীলা সে সকল কষ্ট মুছে দিয়েছিল, আর আজ আমি তাকে ছাড়া এত কষ্টে তবু সে নেই। কথাটা বলতে যেন তার দম আটকে যাচ্ছিল। বাচ্চাদের মতো ডুকরে কেঁদে উঠল। আমি বোকা বনে গেলাম। কাল অবধি সে যথেষ্ট বেড়াজালের মধ্যে সীমাবদ্ধ ছিল। আজ সে নিজে থেকেই এত কিছু বলছে। নাইমের অবস্থাকে সাইকোলজির ভাষায় বলে acute grief with anxiety and cognitive distortions, leading to emotional volatility and impulsive behavior. সাইকোলজির স্টুডেন্ট আমি, এতটুকু তো আমি বুঝি। আমার তার প্রতি মায়া জাগল। আমি মানুষের কষ্ট দেখলে নিজে খুব বিষণ্ণ হয়ে পড়ি। আর এখানেই আমার মনটা করে বসলো আমার সাথে বেইমানি। নাইম অঝরে কাঁদতে লাগল। কান্নায় তার লাল হয়ে তার চাঁদবদন মুখটা খুব খারাপ লাগল। একটা টিস্যু এগিয়ে দিই। দেখুন, জীবন কারো জন্য থেমে থাকে না। জীবন হলো স্রোতের মতো, কখনো শান্ত তো কখনো উথাল পাথাল করে দেওয়া মহাপ্রলয়ঙ্করী দেহ। তবু জীবনে এগিয়ে যেতে হয়। জীবনটা সৃষ্টিকর্তার দেওয়া নেয়ামত। সে না চাইলে আপনি কোনোদিনও এই জীবন ত্যাগ করতে পারবেন না। সে চুপচাপ আমার কথা শুনছে, তাই ভাবলাম আরও কয়েকটা মোটিভেশনাল স্পিচ দেই। তাই জীবনে যত মোটিভেশনাল স্পিচ শুনেছি তা ওড়াচ্ছি। আমি কারো জন্য বাঁচব না, মরে যাব, এ কথাটি বলা খুব সহজ, কিন্তু মৃত্যুটা সহজ নয়। আপনি নিশ্চয়ই আপনার মায়ের থেকে তাকে বেশি ভালোবাসেন না? আপনার মা নেই, আপনি কি তার জন্য আত্মহনন করেছেন? করেননি। যে যাওয়ার সে যাবেই, তাই বলে মরে যেতে হবে? চলার পথে আমাদের জীবনে অনেক মানুষ আসে, সবাই চিরকাল থাকে না, তবু সেই শূন্যতা নিয়ে পূর্ণতা খুঁজতে হয়। আপনি তাকে ভালোবাসেন, খুব ভালোবাসেন, এ ভালোবাসার মাধ্যমে তাকে বাঁচিয়ে রাখুন। তার ভাগের জীবনটা তার হয়ে আপনি উপভোগ করুন। একটু স্বাভাবিক হতে সে বলে উঠল, আপনি কিছু মনে না করলে প্লিজ আমাকে একটু একা থাকতে দিন। আমি বললাম, আপনার বিশ্বাস নেই যদি আবার ঝাঁপ মারেন? সে উত্তর দিল, না, ঝাঁপ দিব না, তবে একটু একা থাকতে চাই। আমাকে একটু সময় দেওয়ার জন্য, আমার কথাগুলো শোনার জন্য ধন্যবাদ। মাই প্লেজার। আচ্ছা, আপনার নামটা যেন কি? তাহমিদের বোন আপনি? আমি আমায়রা জাহান রশনি। তাহমিদ ভাইয়া আমার কাজিন। ওহ আচ্ছা, আপনি থাকেন, আমি আসি। বলে সে তার বিড়ালটা নিয়ে হনহন করে নিচে চলে গেল তার ফ্ল্যাটে। আমি কতক্ষণ ছাদে দাঁড়িয়েছিলাম। শুরুতে যে দেলুল ভাইবু ছিল এখন তা বিষণ্ণ রূপ ধারণ করেছে। আকাশে যেমন কালো মেঘ জমছিল, আমার মনে ছেয়ে যাচ্ছিল বিষণ্ণ মেঘ। আমি রশনি, কখনো স্থির থাকি না। আমি খুব ছটফটে স্বভাবের মেয়ে, উত্তাল তরঙ্গের মতো। বাবা বলে আমি উড়নচণ্ডী। উড়নচণ্ডীই বটে। বাবা আমাকে মুক্ত পাখির মতো উড়তে শিখিয়েছে, তাই উড়াল মেলে নিজের স্বপ্নগুলো ছুঁয়ে যায়। আমি মনে করি জীবন একটাই, আর এই এক জীবনে নিজের ভাগের সকল আনন্দগুলো কুড়িয়ে নিতে চাই। আমি আমার চারপাশের সবকিছু নিজের মতো ভাবতে পছন্দ করি। নিজের যুক্তি দিয়ে বিচার করি আর তাতে সঞ্চারণ করি। আমি মনে করি আত্মার শান্তি বড় শান্তি, তাতেই মানুষ আত্মতৃপ্ত হয়।
দুঃখ আমায় হতে পারে না। দুঃখ হলো এক বিষাক্ত গ্যাসের মতো, যত শোষণ করবেন ব্যাপন হারে তত যন্ত্রণা বাড়বে। এক সময় সেই দুঃখ নামক বিষাক্ত গ্যাসের বিষক্রিয়া হবে মৃত্যু। আমার প্রিয় লেখক হুমায়ুন আহমেদ বলিয়েছেন, জীবনকে সহজভাবে গ্রহণ করো, জটিল করলে নিজেই কষ্ট পাবে। শাহরুখ খানের কাল হো না হো মুভিটির একটি বিখ্যাত ডায়লগ আছে, জিন্দেগি কি হর পল কো জিনা চাহিয়ে ক্যা পতা কাল হো না হো। একটু অন্যরকম লাগতে পারে ডায়লগটা, কিন্তু মোরাল অফ দ্য স্টোরি তো একই তো নাকি? আমার একটাই সমস্যা, আমি সবকিছুকে নিজের মতো করে বলি। রশনি লাভ টু লিভ হার ওন ওয়ে, আর এটাই আমার ব্যক্তিত্ব। সুখ দুঃখ সব মিলিয়ে জীবন, তাই দুঃখ পুষে না রেখে মানিয়ে নিয়ে তা উপভোগ করতে হয়। ছাদে বসে আকাশে তাকিয়ে নিজের মতো বকবক করছিলাম। হঠাৎ মাউ মাউ ডাক শুনে নিচে তাকিয়ে দেখি বিরোহীর বিরহ বিড়ালটা। সে আমার গা ঘেঁষে বারবার মাউ মাউ করছে আর লেজ দিয়ে পায়ে আদর করছে। তার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলাম, হোয়াটসঅ্যাপ টুনির মা? বিড়ালটা কি বুঝলো জানি না, সে বিষণ্ণভাবে বোধহয় উত্তর দিল, নট মাচ রশনি। এক মালিকের কাছে থাকি, বেটা কথায় কথায় ফির খায়। আহা, বিড়ালটার জন্য বড় দুঃখ পেলাম। আমি কোলে নিয়ে আদর করতেই সে আদর নিয়ে আরামে বসে আছে আমার কোলে। তার বিষণ্ণতা দেখে শুধালাম, এই টুনি, গান শুনবি? বিড়ালটা মাউ করে উঠল, বোঝা গেল তার সম্মতি আছে। আমি গান ধরলাম, ও টুনির মা, তোমার টুনি কথা শুনে না, যখন তখন ছাদে ঝুলে পড়ে বারণ শোনে না। আমার গানটা বোধহয় তার ভালো লাগলো না, রাগী স্বরে মাউ করে উঠল, হা, কদর নাই রে, কদর নাই। ছাদের নীরবতা কাটিয়ে কারো কাশির আওয়াজে হঠাৎ পাশ ফিরতেই দেখি মিস্টার বিরোহী ভ্রু কুঁচকে বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে। আমি বোকা হেসে তাহাকে শুধালাম, হ্যালো এমার বিরোহী, কি খবর? সে এমন একটা ভাব নিয়ে উত্তর দিল, হোয়াট ডিড ইউ সে? আমিও আমার মতো করে বললাম, মিস্টার বিরোহী নামটা সুন্দর না? সে মেজাজ খারাপ করে বলে উঠল, আপনি কি আমাকে নিয়ে মশকরা করেন? আমি ইনোসেন্ট মার্কা মুখ করে বললাম, এ মাছি ছি, তা কেন হবে? আপনার কষ্টে আমি কষ্টিত, ব্যথায় আমি ব্যথিত। ব্যাটা মুখটা বাংলার পাঁচের মতো করে বলল, এতটা উপকার না করলেও হবে, কারো অবস্থান নিয়ে মজা করা আমি পছন্দ করি না। মিমি, কাম, উই হ্যাভ টু গো। আমি টুনিকে টান দিয়ে ছিনিয়ে নিয়ে বললাম, টুনি থাকুক, আপনি নিতে চাইছেন কেন? সে আগের চেয়ে আরো গম্ভীর হয়ে বলল, ওর নাম টুনি নয়, মিমি। মিস্টার বিরোহীর গাম্ভীর্যতাকে পাত্তা না দিয়ে বললাম, সে যাই হোক, আমি তাকে এ নামেই ডাকবো। দেখছেন নাকি সুন্দর আমার কোলে দোল খাচ্ছে। শুনেছি বিড়াল মানুষের ডিপ্রেশন কাটাতে সাহায্য করে। সে ভাবুক হয়ে বলল, হুম করে। আমি তাকে খুঁচিয়ে বললাম, তাহলে আপনি কেন ডুবে থাকেন ডিপ্রেশনের নদীতে? সে তাচ্ছিল্য করে বলল, যে দেহে প্রাণ নেই সে আর কি ফিরে পাবে? আপনি নীলকে ভুলতে পারেন না, তাই না? মানুষ কাউকে ভোলার জন্য ভালোবাসে না। ভালোবাসলে তাকে ভোলা যায় না, তবে হ্যাঁ, পুরনো জিনিসে যেমন ধুলো পড়ে যায়, হয়তো সময়ের সাথে স্মৃতিতেও ধুলে জমা হতে থাকে, অতঃপর একদিন তা নষ্ট হয়ে যায়। হুম, গম্ভীরভাবে। পরক্ষণে বলে উঠে, আচ্ছা, আমি আমার সারাটা জীবন নীলের স্মৃতি নিয়ে কাটাতে চাই, এটা কি ভুল? ভুল না, তবে আপনি যে নিজেকে কষ্ট দিচ্ছেন তা ভুল। আপনাকে বেরিয়ে আসতে হবে। নিজেকে শাস্তি দিবেন না, অন্তত আপনার পরিবারের কথা ভাবুন। যে চলে গেছে তাকে ফিরিয়ে আনতে পারবেন না, তবে আগামীকে গ্রহণ করতে শিখুন। জীবনটা আবেগে চলে না, বি প্র্যাকটিক্যাল। নীলই তো আমার সব, আর সে সব আনন্দ নিয়ে পালিয়েছে। হায় রে এমার বিরোহী! বউ মরলেও মনে হয় না মানুষ এমন দেবদাস গ্রহণ করে। ভাই, তুই বাস্তবতায় ফের। তুই সম্রাট শাহজাহান না। আল্লাহ, এটাকে নীলের কাছে নিয়ে যাও তো। এ নিজে পাগল, আমাকে পাগল করছে। ইচ্ছে করছে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দিই, স্টুপিড। দেখুন, আমাদের জীবনে আমরা বহু প্রিয়জন হারাই, কিন্তু থেমে থাকি না, মরে যাই না। আমরা মেনে নিই মৃত্যু অবধারিত সত্য, আপনাকে মানতে হবে।
মানুষের যতটুকু হায়াত ততটুকুই সে বাঁচবে। নীলের যাত্রা ততটুকুই ছিল। মৃত্যুকে থুকরানো আপনি বা আমি কে? নিজের কল্পনার দণ্ডি থেকে ফিরে আসুন বাস্তবতায়। আপনার ভালোবাসাকে সম্মান করছি, কিন্তু আপনার নিজের ধ্বংসকে সমর্থন করতে পারছি না। আল্লাহর রুষ্ট হন। আমি চাই বের হতে, কিন্তু একাকিত্বতা আমাকে গ্রাস করে। আমি চাই একটু শ্বাস নিতে, হাঁপিয়ে গেছি। যাক, তাহলে লাইনে এসেছেন। অতি আবেগ ও ভালোবাসা দুইটাই সর্বনাশা। জীবনটা আল্লাহর দেওয়া উপহারটা উপভোগ করুন। জীবন কোনো বোঝা নয়, বরং আমরাই বোঝা মনে করি। রাজেশ খান্নার একটা ডায়লগ আছে, বাবু মশাই জিন্দিগি লাম্বি নিহি বাড়ি হনি চাহিয়ে। আর আমায়রা রশনির মতে কি জানেন? কি? লাইফ isn't about waiting for the storm to pass. It's about learning to dance in the rain. সে হালকা হাসল। বাহ, কি চমৎকার হাসি! আমি বলিনি, আমার মন বলেছে। বেহায়া মনটা দেখেছেন কি চিটারি করছে, ব্যাটার হাসিতে গলে গেছে। সে বলে উঠল, আপনি খুব দার্শনিক কথা বলেন। আমি ঠোঁট উল্টিয়ে বললাম, দার্শনিক কি না জানি না, নিজের পয়েন্ট অফ ভিউ থেকে যা মনে হয় বলি। মোটিভেশনাল স্পিকারও বলতে পারেন। নিজের জীবনে মোটিভেট হই না হই, মানুষকে মোটিভেট করার ট্রাই করি। জানি না কি হলো, সে গা দুলিয়ে হেসে উঠল, হাসতে হাসতে যেন ছাদ থেকেই পড়ে যাবে এমন অবস্থা। হাসতে হাসতে সুইসাইডে বোধ হয় অনন্য নজির। সে আমাকে মস্করা করে বলল, ভাবছি একটা ইউটিউব চ্যানেল খুলে দিব, সেখানে আপনি স্পিচ দিবেন, ভালো ভিউ পাবেন। আমি একটু ভাব নিয়ে বললাম, রশনি ডাজেন্ট নিড ভিউ, ভিউ নিড রশনি। আদারওয়াইজ রশনি যেখানে ভিউ এমনি এমনি বেড়ে যায়, ইহা পরীক্ষিত। ইউ নো আই এম অনলি ওয়ান পিচ। আবারও সে অট্টহাসিতে ফেটে পড়ল। মেজাজ গরম হলো। আমার কথায় কেউ গুরুত্ব না দিলে বেশ রাগ হয়। আমি কি জোকস বলেছি? ভাজি লোক। মেজাজ গরম নিয়ে সামনে তাকিয়ে দেখি খালাম নিয়ার তাহমিদ ভাইয়া তোবদা খেয়ে আছে, যেন পৃথিবীর নবম আশ্চর্য দেখছে। খালামনি যেন বেশ খুশি হলো। খালামনিয়ের ভাইয়ের রিয়েকশন দেখে মেজাজ আরো বিগড়ালো। এরা সবাই কি পাগলের সাথে থাকতে থাকতে পাগল হয়ে গেল নাকি? বিকেলে রুমে বসে উপন্যাসের একটা বই পড়ছিলাম, তখন খালামনি এলো। রসুন রে, তুই তো জাদু করেছিস। আজ 1 বছর বাদে নাইমকে হাসতে দেখলাম। খালামনি, ইটস নট রসুন, ইটস রশনি। প্রপারলি নাম বলতে কবে শিখবে? আর আমি কোনো জাদু ফাদু করিনি। ব্যাটা হুদাই ভং ধরে থাকে, যেন ইহজগতে এসে একাই সঙ্গীবিহীন। একটু বেশি ইমোশনাল। ও একটু এমনই সংবেদনশীল ও ইমোশনাল। তবে ছেলেটা বেশ ভালো। কত বছর যাবৎ দেখছি তাহমিদ আর নাইম আমার কাছে এক সমান। আজ ওর মুখে হাসি দেখে যেন আমার প্রাণ জোড়ালো। এবার আমার কান জোড়াতে দেও ছোট মাতাশ্রী। আসার পর থেকে এ ব্যাটা পাগল বানিয়ে রেখেছে। সময় মতো পাবনায় পাঠালে আজকে ব্যাটার এমন পরিণতি হতো না। তুই আর বড় হলি না, সব কিছু নিয়ে তোর ফাজলামো। তবে তোর কথায় জাদু আছে, তুই তোর কথায় খুব সহজে মানুষকে ভুলিয়ে দিস। হোয়াট দ্য হেল খালামনি, তুমিও আপদ বিপদের মতো কথা বলছো। আমি জাস্ট হেল্প করেছি, দেখে নাথিং এলস। পরের সপ্তাহে চলে যাচ্ছি, ভার্সিটিতে ক্লাস শুরু হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহমিদকে বলে রাখবো তোকে পৌঁছে দিবে। সংবেদনশীল না ছাই, এসব পাগলের ভং। রাতের বেলা বারান্দায় বসে আছি, ভালো লাগছিল না। বাবার কথা মনে পড়ছিল বড্ড। বাবার সাথে ফোনে কথা বলার পর আরও উদাস লাগছিল। বাবা আমার খুব প্রিয় একজন মানুষ, তার অল্প কিছু হলেই আমি বিচলিত হয়ে পড়ি। বাবা অসুস্থ, ইচ্ছে করছে ছুটে চলে যাই কুমিল্লা শহরে, কিন্তু উপায় নেই। তাই বিষণ্ণ মনে আকাশ দেখছি। বারান্দায় বসে তারা ভরা আকাশ দেখে ছোটবেলার একটা কথা মনে পড়ল। বাবা সব সময় তারা নিয়ে নানারকম গল্প শোনাতেন, আমি সেই গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়তাম। তারা ভরা আকাশ আমার খুব পছন্দ, তাই ভাবলাম ছাদে চলে যাই। খালামনির বারণ, রাত বিরাতে ছাদে ওঠা। রাতে ছাদে এসেছি শুনলে বকা দিবে।
আমাকে দমাতে বলেছিলে ছাদে ভূত আছে, কিন্তু রশনিকে কি দমানো যায়? উহু উহু। কিন্তু ছাদের দরজা এমন খোলা কেন? এই কি খালামণি সেই ভূত নাকি? আস্তে করে দরজা আধা খুলে উকি ঝুঁকি দিচ্ছিলাম। হঠাৎ একটা কালো অবয়ব এসে দাঁড়ালো আমার নজর। তার পায়ের দিকে অন্ধকারে চেহারা শুরু দেখা যায় না। আমার হাত পা যেন জমে গেল, গলা দিয়ে স্বর বের হলো না। গা ঝাড়া মেরে উঠল। তবুও সাহস করে ফোনের ফ্ল্যাশটা অন করে সেই কালো অবয়বটির দিকে তাক করলাম। যা দেখতে পেলাম এতে আমি বড় ঝাটকা খেলাম। ফোনের ফ্ল্যাশ মুখের দিকে তাক করতেই দেখি ৩২ পার্টি বের করে দাঁড়িয়ে আছে আমি বিরোহী। শালাই তোর বদমাইশ ফাজিল, তোর সবসময় আমার কলিজার উপর চড়তে হবে। আর একটু হলেই তো আমি ইন্না লিল্লাহ হয়ে যেতাম। আমি রাগে ফোঁসফাঁস করতে করতে বললাম, আপনি কি সাইকো নাকি? রাত দুপুরে এগুলো কেমন কারবার? সে ভ্রু কুঁচকে বলল, আমি কি করলাম? শোনো কথা, সে কি করল? আরে আপনি তো আরেকটু হলে আমার হার্ট অ্যাটাক করিয়ে দিতেন। এভাবে ভূতের মতো কেই উদয় হয়? আপনি আজ তো একটা ব্রিটিশ। আমার কথা এসে ভুবন কাঁপিয়ে হেসে উঠল। এবার সত্যিই ভয় লাগতে শুরু করল। রাত বিরাতে এমন হাসি ভাইয়েরই থেকে। তাকে আবার বুকে ভর করল না তো? আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, আ আপ আপনি এভাবে হাসছেন কেন? তবে কি খালামণির কথা ঠিক? ছাদে ভূত আছে আর আপনার ঘাড়ে চেপেছে? খালাম্মি গো, আমাকে বাঁচাও, আজ আমি ভূতের ডিনার হতে চলেছি। নাইম এবার হাসি থামিয়ে কিছুক্ষণ চেয়ে রইল রক্তশূন্য চোখে। যা দেখে আমার ভীষণ ভয় লাগতে শুরু করলো। এমনিতেই এই ব্যাটা পাগল। সেই নীলকে সবসময় হ্যালুসিনেট করে, নীলের আত্মা ভর করে নিত। আমার হাত পা কাঁপতে লাগলো, ভয়ে আমি চিৎকার করতেও পারছি না। চারপাশে কেমন দমবন্ধ করো গরম হাওয়া বইছে। গায়ে কাঁটা দিয়ে উঠল। নাইমের চোখের মণি কালো থেকে ধূসর বর্ণ ধারণ করল। সে হঠাৎ আমাকে তার বাহুবন্ধনে আবদ্ধ করে নেয়, ফিসফিস করে কি যেন আওড়াতে থাকে। নীল, আমি জানি তুমি এসেছো, চলো তুমি আমি একসাথে হারিয়ে যাই, দুজন একসাথে ছাদ থেকে লাফ দিয়ে মরে যাই। বিশ্বাস করেন আমার আত্মা আমার সাথে নাই। নাইমের কথা শুনে সে আমার শরীর ছেদ করে বেরিয়ে ডানা ঝাপটে উড়ে গেল এমন মনে হলো। নীল এসেছে মানে কি? আর এ আমাকে এভাবে আলিঙ্গন করেছে কেন? আমাকে নিয়ে ঝাঁপ দিবে সত্যি সত্যি? এবার যেন আমি হু করে কেঁদে দিলাম। হুট করে সে আমাকে ছেড়ে দিয়ে বলল, ক্যাসা লাগা মেরা মাঝাক। তো কেমন লাগলো মিস রশনি নীলের সাথে দেখা করে? ইট ওয়াজ দ্য প্র্যাঙ্ক। আমি এবার খুব রেগে গেলাম। মানে আপনারাই বলুন, রাত বিরাতে এমন ব্রিটিশগিরি করলে কি ভয় লাগবে না? আমার জান যাওয়ার উপক্রম। এ ব্যাটা আস্ত পাগল। আপনি কি মানুষ না পাগল? এসব কোন ধরনের ফাজলামো? সে হাসি থামিয়ে বলল, ছাদে এসেছিলাম তারা ভরা আকাশ দেখতে, আপনাকে আসতে দেখে ভাবলাম একটু প্র্যাঙ্ক করা যাক। সারাদিন তো খুব ফুরুত ফুরুত করেন টুনটুনি পাখির মতো, তাই দেখলাম আপনার সাহসিকতাটা কতটুকু। আমি রেগে বললাম, আপনি আজ তো একটা ব্রিটিশ। সারাদিন বিরোহী ভং ধরে থাকেন আর মনের মধ্যে ব্রিটিশগিরি ফন্দি আটেন। সে আমার কথার পাত্তা না দিয়ে বলল, এত রাতে ছাদে কি? আমি খোঁচা মেরে বললাম, আপনার নীলের সাথে দেখা করতে এসেছি, অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম তাই। দেখা হলো? হু হলো, ওই যে ওই দূরের বট গাছে বসে আছে, আপনাকে পাঠিয়ে দিতে বলল। সে হঠাৎ শান্ত হয়ে আমার পাশে দাঁড়ালেন। মধ্যরাত, চারিদিকে নিস্তব্ধতা, আকাশে পূর্ণিমার চাঁদের আলো, এক অপার্থিব সৌন্দর্য। এই সৌন্দর্যে মনের সকল বিষণ্ণতাকে জোয়ারের মতো ফুলে ফেপে চোখে ধারার মতো ভাসিয়ে দেয়। নাইম বলে উঠে, তারা ভরা আকাশ ও পূর্ণিমা নীল খুব পছন্দ করত। আমরা একসাথে নদীর পাড়ে বসে কত শত পূর্ণিমা কাটিয়েছি। আজও আকাশে পূর্ণিমা, অথচ আমার বা বাসটা শূন্য। নাইমকে বেশ বিষণ্ণ মনে হলো। চোখ টলমল করে উঠেছে। সে বলে উঠল, জীবন কত অদ্ভুত না, আমরা যাদের সবচেয়ে ভালোবাসি তারাই আমাদের ছেড়ে চলে যায়। আমি বললাম,
আল্লাহ বলেন তার চেয়ে প্রিয় কেউ থাকতে নেই তার বান্দার। আল্লাহর চেয়ে প্রিয় আপনার কাছে যা হবে আল্লাহ তা কেড়ে নিবেন। কেউ যদি বলে আমি তাকে ছাড়া বাঁচব না, মরে যাব, তাকে কেড়ে নিয়ে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখবেন। আমরা যত চেষ্টা করি না কেন আমাদের জীবন থেকে যা হারানোটা হারিয়ে যাবে। কিন্তু জানেন আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। তিনি কখনো শূন্যস্থান রাখেন না, শূন্যস্থানকে তিনি প্রতিস্থাপিত করে দেয়। নাইম বলে উঠে, আমার জীবনে আমি নীলের রিপ্লেসমেন্ট চাই না। আমি বললাম, হয়তো নীল হয়ে কেউ আসবে, নীলের মতো করে কেউ আপনাকে ভালোবাসবে। জীবনে হতাশ হতে নেই, একবার হেরে গেলে আবার উঠে দাঁড়াতে হয়, ভেঙে পড়লে শক্ত হতে হয়, তবেই জীবনকে প্রতিহত করা যায়। আরেকবার নতুনভাবেও বাঁচার চেষ্টা করা যায়, আবারও ভালোবাসা যায়। নাইম বলে উঠল, আমার যে হাজারো কথা জমে আছে, আকুতি জমে আছে, আর্তনাদ জমে আছে, বুকে যে ঢেউ বয়ে চলে তা শান্ত করতে চাই, কিন্তু কাউকে বলতে পারি না, সবার কাছে আমি নিজেকে প্রকাশ করতে পারি না। আমি বললাম, তাহলে যে আমার সামনে আপনি কাঁদছেন? নাইম বলল, জানি না, তবে আমি এতটা ক্লোজ নীলকে ছাড়া কারো সাথে হইনি, তাহমিদের সাথেও এত ফ্রি নই। আপনি বুঝেন শুনেন অনুপ্রেরণা দেন তাই বলি, বলতে ভালো লাগে তাই বলি। শুরুর দিন নাইমকে আমি যেদিন দেখেছিলাম সেদিনের সাথে এই নাইমকে তুলনা করা যায় না। সেদিন সে ছিল অপ্রকাশ্য আর আছে প্রকাশ্য। মানুষ আসলে একা বাঁচতে পারে না, একাকিত্ব মানুষকে দুর্বল করে দেয়, ভেঙে দেয়। জীবনে একজন বিশ্বস্ত বন্ধুর খুব প্রয়োজন, যার কাছে নিজের সুখ দুঃখ যন্ত্রণা প্রকাশ করা যাবে, যার কাঁধে মাথা রেখে সমস্ত কষ্ট নিবারণ করা যাবে। সেদিনের পর থেকে আমার আর নাইমের ভালো বন্ধুত্ব হয়ে যায়। সে তার জীবনের অনেক কিছুই ভাগ করে নিত। ছাদে সবাই মিলে আড্ডা দেওয়া, নাইমের গান, হাসি মজা। নাইমের রোজ কাউন্সিলিং হতো, সেও ধীরে ধীরে তার ভ্রম হতাশা থেকে সুস্থ জীবনে ফিরল। আর আমার জীবনকে তার অত্যাচারে অসুস্থ করে তুলল। বলবো বলবো গল্প তো এখনো অনেক বাকি, মাই ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার। খালামণির বাসা থেকে চলে এসেছি প্রায় বেশ কয়েকদিন। নিজের মতো ব্যস্ত হয়ে পড়েছিলাম, ক্লাস, ভার্সিটি, আড্ডা, ঘোরাফেরা, টিউশন সব মিলিয়ে আমি আমার জগতে বেশ সুখে শান্তিতে ছিলাম। বিরোহীর সাথে মাঝে সাঝে কথা হতো ফেসবুকে। বেশ কয়েকদিন হলো আমার আইডি ডিএক্টিভ। সোশ্যাল মিডিয়া ভালো লাগছিল না, ক্রিঞ্জ কন্টেন্ট আর পাবলিক দিয়ে ভরপুর। তাই ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপ সহ সব আপাতত বয়কট করে বিরতি নিই। ফোনে শুধু আছে আমার অ্যাঞ্জেলা গেমটাই আছে। আমি শান্তিপ্রিয় মানুষ, তাই অবসর সময়গুলো কাটে উপন্যাসে, না হয় নদীর ধারে। মিস্টার বিরোহী টিরোহী নামের যে কেউ ছিল, এটা যেন ভুলে গেছিলাম। অবশ্য এসব আপদ বিপদ মনে না রাখায় মঙ্গলময়, কিন্তু রশনি শান্তি চেয়েছে আর তার লাইফে শান্তি বিরাট করবে, তা যেন কখনো হবার নয়। ঠিক সময় বুঝে কোনো না কোনো অশান্তি গলায় ঝুলে পড়ে। এক অদ্ভুত তাজ্জব ঘটনা ঘটে গেল। আজব মানুষের সাথে আজব ঘটনাই ঘটবে, ইহা চিরন্তন সত্য। ভার্সিটি থেকে ক্লাস শেষে বান্ধবীদের সাথে হুহা হিহি করতে করতে ফিরছিলাম। হঠাৎ চোখ যায় কালো শার্ট, কালো জিন্স, কালো ঘড়ি পরিহিত কালাবাহারের পানে। দূর থেকে পরিচিত মনে হলো, তাই চোখ জুম করে ভালো করে দেখি আপদ বিপদটা সে আর কেউ নয়, মিস্টার বিরোহী। মুখটায় টমেটোর মতো লাল হয়ে আছে, ফর্সা মুখটায় রোদে যেন ঝলমল করছে লাল আভা। তাহার টমেটো বদন দেখে একটা গান মনে পড়ল, যৌবন তাহার লাল টমেটো, যৌবন তাহার লাল টমেটো। সামনে যেয়ে তার অবস্থা দেখে আমি রীতিমতো বিস্মিত। চোখে মুখে তাহার ছ্যাঁকা খাওয়া ভাবুসকো খুস্কো চুল, খোঁচা খোঁচা দাড়িগুলো যেন অযত্নে পড়ে আছে, চোখে টলমল করছে অশ্রু, তবুও যেন তাহাকে হ্যান্ডসাম লাগছে। আশেপাশের মেয়েরা দু একবার হলে নজর বুলিয়ে যাচ্ছে। আমি সামনে যেয়ে শুধালাম, কি হালচাল? উত্তরের জিনিসপত্র পুরান ঢাকায়? সে কিছু বলল না, নিশ্চুপ দাঁড়িয়ে রইল আর ড্যাব ড্যাব করে আমাকে দেখছিল, যেন 1000 বছর পর হারানো জিনিস ফিরে পেলে যেমন হয়। আমার একটু অদ্ভুত লাগলো, এভাবে কেউ তাকালে আমার উইয়ার্ড লাগে। আর একটু কাছে যেয়ে শুধালাম,
আপনার চেহারার অবস্থা এমন কেন? রাস্তায় কি গণধোলাই খেয়েছেন? এবার সে যেন একটু রাগ হলো, আমি এসবে পাত্তা দিলাম না। নীরবতা ভেঙে সে বলে উঠল, রশনি, আই নিড টু টক উইথ ইউ। জি বলুন। এখানে নয়, নিরিবিলি কোথাও যাই প্লিজ। কেন, এখানে কি সমস্যা? অনেক কোলাহল ও অনেক মানুষ, আমার অস্বস্তি হয় বেশি মানুষের। অস্বস্তি হওয়ার কি আছে, তারা রক্তে মাংসে গড়া মানুষ, এলিয়ন না। সে উসখুস করে বলল, আমি বেশি মানুষের ভিড়ে আনকমফোর্টেবল ফিল করি। আমি বেশ বিরক্ত হলাম, এখানে আনকমফোর্টেবল হওয়ার কি আছে? আজই বলে আমার লাজুক লতার কোন গ্রহের প্রাণী সে, যত সব। আমি বলে উঠলাম, তো চলেন চিপায় যাই। সে বিরক্ত হয়ে বলল, আপনি সব সময় সবকিছুকে সিরিয়াসলি নিন না কেন? কি সব বলেন আপনি? আমি ভাবলেশহীনভাবে বললাম, ঢাকা শহরের মতো ঘনবসতি জায়গায় এমন কোনো স্থান নেই যেখানে মানুষ থাকে না। চিপা চাপাতেই তো সুবিধা। সে এবার অনুনয় করে বলল, রশনি, প্লিজ ডোন্ট জোক, ইট সিরিয়াস ইস্যু। অগত্যা নিয়ে চললাম এই আজব গ্রহের ভিনদেশি এলিয়েনকে। রিকশায় ওঠার পর হলো অদ্ভুত এক ঘটনা। রিকশায় উঠেই মেজাজটা আমার 440 ডিগ্রি সেলসিয়াসে গরম হয়ে উঠল। সে এমনভাবে রিকশায় বসেছে যেন বসেছে বললে ভুল বলা হবে, সে ঝুলেছিল, আর একটু হলেই সে রিকশা থেকে পড়ে যাবে। আপনি এমনভাবে ঝুলে আছেন কেন রিকশায়? এটা কি রিকশায় বসার নতুন স্টাইল? সে রুষ্ট হয়ে বলল, রশনি, সবসময় ফান করবেন না। আমি বিরক্ত হয়ে বললাম, কি ফান করলাম? আপনি যেভাবে ঝুলে আছেন, বাদরেরা এভাবে ঝুলে থাকে, আশেপাশের মানুষজন আপনাকে বাদর ভেবে চিড়িয়াখানায় পুরে দিবে। ঠিক হয়ে বসুন, আমি কোনো আস্পৃশ্য নই যে ছোঁয়া লাগলে আপনার পাপ হবে। সে অস্বস্তি নিয়ে বলল, আমার আসলে রিকশায় এভাবে বসতে আনিজি লাগছে। আমি ভ্রু কুঁচকে বললাম, মানে? সে মিনমিনিয়ে বলে উঠল, আমি কখনো মেয়েদের সাথে রিকশায় উঠি না, নীলের সাথেও উঠিনি, আপনার সাথে প্রথমবার। আমি দাঁতে দাঁত কামড়ে বললাম, সো হোয়াট? নীলের সাথে চিপকে বাইকে বসতেন কেমনে? সে বল উঠল, আমি আর নীল রাতের বেলা বের হতাম। দিনের বেলার কোলাহল, জনজাট লোকজনের পদচারণা আমার সবচেয়ে অপছন্দ। রাতের নীরব শান্ত পরিবেশে আমরা আমাদের মতো সময় কাটাতাম, বাইকে ঘুরে বেড়াতাম। তখন কেউ জাজ করা বা দেখার কেউ ছিল না। এখন দিনের বেলা দুজন ছেলে মেয়ে একসাথে রিকশায় করে যাচ্ছে, তাতে লোকজন কটু কথা বলে আর চোখে দেখে, এটা খুবই বিশ্রী অবস্থা। আমি তাহার লজিক শুনে কিছুক্ষণের জন্য যেন আশ্চর্য হয়েছিলাম, এই কেমন আজব প্রাণী মাবুদ, তুমি একে কি দিয়ে বানিয়েছ? আমি রাগ হয়ে বললাম, মানুষ আর চোখে তাকাচ্ছে, এটা তাদের সমস্যা। সে গম্ভীর হয়ে বলল, এটা অস্বস্তি ও খারাপ দেখায়, আমার একটা ইমেজ আছে। এখানে অনেক পরিচিত মানুষজন আছে। ইচ্ছে করছে রিকশা থেকে লাথি মেরে ফেলে দি, ব্রিটিশ একটা ভং ধরার জায়গা পাও না। তোমার ইমেজ আছে, আর আমার ইমেজ কি ঘাস কাটতে গেছে? ব্যাটা খবিস। আমি চোখ মুখ খিচে বললাম, একটা মেয়ের সাথে নিরিবিলি জায়গায় কথা বলতে যাবেন, এতে ইমেজ খারাপ হবে না আপনার? সে যা বলল তাতে আমি টোটালি বাকরুদ্ধ। নিরিবিলি জায়গায় যাচ্ছি কথা বলার জন্য, সেটা আবদ্ধ জায়গা, আর এখন খুব একটা মানুষজন থাকবে না। রিকশায় উঠা ও কথা বলা এক জিনিস না। আমি আর কি বলবো, কোনো ভাষা খুঁজে পেলাম না, এই কেমন হাফ ম্যান্ডেলের পাল্লায় পড়লাম ভাই। রাগের চেয়ে বেশি হাসি পাচ্ছে তাহার লজিক শুনে। নীল মেয়েটা একে সহ্য করত কেমনে? পাগলের সাথে কথা না বাড়িয়ে চুপ করে বসে রইলাম। সে ঝুলতে ঝুলতে পড়ে, দেখো, খুবই নিরিবিলি ছিমছাম ধরনের একটা রেস্টুরেন্টে আসলাম। এটা সম্ভবত একটা নদীর পাড় ঘেঁষে করা হয়েছে। নদীর ঠান্ডা বাতাস হু হু করে রেস্টুরেন্টে প্রবেশ করছে। তেমন একটা মানুষজন নেই, বেলা 12টায় অবশ্য এত মানুষ থাকে না। দুটো জুস অর্ডার করে একটু একটু ছিপ নিচ্ছি আর পাগলের কারবার দেখছি। দীর্ঘ 1 ঘন্টা যাবৎ সে মনব্রত পালন করছে, না বলছে না, শ্বাস নিচ্ছে যেন দেহে আত্মা নেই, কি যেন চিন্তা করছে। আবার উসফুস করছে। এসির মধ্যেও সে তরতর করে ঘামছে।
ক্ষণে ক্ষণে হাত পা নাচাচ্ছে। মেজাজটা চরম খারাপ হলো। আমি ভ্রু কুঁচকে বললাম, কি সমস্যা? মৃগী রোগীর মতো ছটফট করছেন কেন? সে গম্ভীর হয়ে বলল, তেমন কিছু নয়, আপনি জুস খান। আমি এবার রেগে গেলাম। আজব, আমি কি জুস খাওয়ার জন্য এসেছি নাকি? কি বলার জন্য এনেছেন বলুন না হয় গেলাম। সে অনুনয় করে বলল, প্লিজ বসুন, আমার কথা আছে। দীর্ঘ 1 ঘন্টা যাবৎ বসে আছি, আর কত? আচ্ছা শান্ত হন, আমি বলছি। বলুন। কিছুক্ষণ আবারও ব্রেক নিল, তারপর যা বলল তাহার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সে আবেগী হয়ে বলে উঠল, মিস রশনি, আমি খুব ইন্ট্রোভার্ট একজন মানুষ, আমার তেমন কোনো বন্ধুমহল নেই, সবার সাথে আমি মিশতে পারি না, নিজের অনুভূতি আবেগ কাউকে বোঝাতে পারি না। আমার সবসময়ের সঙ্গী ছিল আমার মা। আমি ছোটবেলা থেকেই খুব ইমোশনাল আর সংবেদনশীল। মা মারা যাওয়ার পর আমি আরও গুমরে যাই। নিজেকে আড়াল করেনি সবার থেকে। মাকে আমি খুব ভালোবাসতাম। মা চলে যাওয়ার পর বাবাও অপরে কোনো অভাব রাখেনি, তবুও মাকে খুব মিস করতাম। ধীরে ধীরে একা হয়ে গেলাম, প্রয়োজন ছাড়া কারো সাথে কথা বলি না। স্কুল কলেজে তেমন বন্ধু ছিল না, বন্ধু বলতে 2-4 জন। সব সময় নিজের মতো নিজের জগতে থাকতাম। ভার্সিটিতে উঠে নীলার সাথে দেখা হয়। নীলা ছিল খুব চঞ্চল একটি মেয়ে, সদা হাসতে খেলতে পছন্দ করত। ভার্সিটির এক ফেস্টিভ্যালে তার আর আমার প্রথম আলাপ হয়। কেন জানি না মেয়েটিকে খুব আপন আপন মনে হতো, ওর চঞ্চলতা, দুষ্টুমি আমাকে মুগ্ধ করল, কিন্তু সাহস হতো না বলার। তাহমিদ খুব সাহায্য করেছিল। নীল ও আমাকে পছন্দ করত, সেই আমাকে প্রপোজ করে। আমি ধীরে ধীরে বদলে গেলাম, কিন্তু হঠাৎ করে সে আমার জীবন থেকে চলে যায়, আমি আবার একা হয়ে যাই। পারছিলাম না তাকে ছাড়া থাকতে, বাকিটা আপনি জানেন। জীবনে কোনো আশা ছিল না, নির্ভরতা ছিল না, একাকিত্ব জেঁকে ধরে। তখন এলেন আপনি। আমি আসলে একা থাকতে ভয় পাই, কারো সাথে নিজেকে জড়ালে তাকে হারাতে ভয় পাই, নিঃসঙ্গতাকে ভয় পাই। যতদিন আপনি ছিলেন আমি আবারও যেন প্রাণ ফিরে পেলাম। নিঃসঙ্গ জীবনে আশার আলো পেলাম। নীলের অন্ধকারে রশনি নিয়ে আপনি এলেন। আপনি জানেন এই কয়েকদিন আমার উপর দিয়ে কি গেছে? আপনার সাথে যোগাযোগ করতে না পেরে পাগল হয়ে গেছিলাম, নিজেকে আবারও আঘাত করলাম। তাহমিদ সবটা জানে, সে আমাকে আপনার সব ঠিকানা দেয়। রশনি, আমি বাঁচতে চাই, আপনার সাথে বাঁচতে চাই, আমাকে ফিরিয়ে দিবেন না। না হলে আমি ধ্বংস হয়ে যাব। আমি আপনাকে ভালোবাসি। আপনি বলেছিলেন না, আল্লাহ কোনোদিনও শূন্যস্থান রাখে না, প্রতিস্থাপন করে দেয়। আপনি নীল দুজনে একই কিন্তু ভিন্ন, আমার শূন্যস্থানটি পূর্ণ করে দিন। নাইম ছলছল চোখে কথাগুলো বলছিল, আমি নীরবে শুনছিলাম। কি করব আমি ভেবে পেলাম না। উঠে চলে গেলাম। প্রেমে আমার ফোবিয়া, চিরকালের আশেপাশের মানুষের প্রেম ভালোবাসা দেখে মন উঠে গেছিল এইসব প্রেম টেম থেকে। আমার আসলে এইসবে ইন্টারেস্ট কোনো কালে ছিল না। নাইমের প্রশ্নেরও উত্তর ছিল না। ফ্ল্যাটের বারান্দায় বসে আকাশ পানে চেয়েছিলাম। ভাবছিলাম বিরোহীর কথা। হঠাৎ একটা ফোন কল খালামণির। রিসিভ করতেই ওপাশ থেকে উদ্বিগ্ন হয়ে বলে উঠল, রশনি, নাইমকে বাঁচা। বাঁচাবো মানে? কি হয়েছে? নাইম আবারও সুইসাইড করেছে। আমি আকাশ থেকে পড়লাম। কি? খালামণি কাঁদতে কাঁদতে বলল, আমি সব জানি রে মা। আমিও চেয়েছিলাম নাইম যেন তোকে তার জীবনে জড়ায়। ওর বাঁচার জন্য কারো সঙ্গ ওর প্রয়োজন ছিল, একটা বিশ্বস্ত সঙ্গী। আমি বাকরুদ্ধ হয়ে শুনলাম, খালামণি নাইমকে খুব স্নেহ করে, তাহমিদ ভাইয়ার মতো, আর অবশ্য সম্পর্কে তারা দুঃসম্পর্কের ফুফু ভাতিজা। কলিজা তো পূর্বেই এর খালামণি বলির পাঠা বানালো আমাকে। তবে সত্যি বলতে নাইমের জন্য বড্ড মায়া হয়। জানি না কি হলো, খালামণিকে বললাম। কোথায় সে? এত বিরহ কেন তার এবার, যে সত্যি গলা টিপে আমি মেরে ফেলবো। দেখা হওয়ার দিন থেকে আমাকে জ্বালিয়ে মারছে। খালামণির বাসায় সেদিনই চলে গেলাম, যেয়ে দেখি বিছানায় ব্যান্ডেজ হাতে পড়ে আছে বিরহী। দিলাম এক ঝাড়ি। কি সমস্যা আপনার?
নিজে এক পাগল মানুষকে করছেন আর এক পাগল এত বিরহ কেন? আপনার আর কথায় কথায় মরার জন্য উদ্যত হন কেন? কিছু না হলেই মরে যেতে হবে আপনার? সে মিহি কণ্ঠে বলল। রশনি, আই নিড ইউ, প্লিজ আমাকে ছেড়ে যাবেন না। আমি রেগে বললাম, এত ইমোশনাল ফুল কেন আপনি? সত্যি যদি মরে যেতেন কি হতো? আপনি আছেন তো বাঁচিয়ে দিতেন। আমি কি ডাক্তার? আমার মনের, আমার বিরহের, আমার নিঃসঙ্গতার ডাক্তার আপনি। আই লাভ ইউ রশনি, একটিবার আমাকে জড়িয়ে ধরবেন প্লিজ। কেমন বেলেহাজ ও বেশরম পাগল পুরুষ তাহমিদ ভাইয়া ও খালামনির সামনে এইসব ইচ্ছে করছে ছুরির হৃৎপিণ্ড বরাবর ঢুকিয়ে দিই। ব্যাটা খবিস। খালামনি ও তাহমিদ ভাইয়া চলে যায়। সে তার হাত থেকে স্যালাইনটা খুলে তার বাহুডোরে আমাকে আবদ্ধ করে নেয়। রশনি, অনেকদিন পর আজ যেন আমার সেই হারিয়ে যাওয়া প্রশান্তি ফিরে পেলাম, আমার ভালোবাসাকে ফিরে পেলাম। এই পাগলকে ভালোবাসতে জানাবার হৃদয় কি একটু নরম হয়? আমার মনটা সবচেয়ে বড় বাটপারি সেদিনই করল। পাগলের পাগলামিতে আমার মনও গলে গেল, আমিও তাকে ভালোবেসে ফেললাম, আমার এমার বিরোহীর প্রেমে পড়ে গেলাম। নাইম আর আমার প্রেম প্রায় 3 বছরের। এই 3 বছরের প্রেমে আমি নাইমকে মুখস্থ করে ফেলেছি। আমি তার চোখ, মুখ ও তার ভাবভঙ্গি দেখলে তার মনের ভেতরটা পড়ে ফেলতে পারি। কখনো সে যত্নশীল প্রেমিক, কখনো সে অভিমানী, কখনো সে পাগল প্রেমী, কখনো সে অতি আবেগী। কিন্তু একটা কথা সত্য, সে আমায় অনেক ভালোবাসে। তার এই অতি ভালোবাসায় মাঝে মাঝে আমি খুব বিরক্ত হয়েছি, আবার কখনো মুগ্ধ হয়েছি বারংবার। আমি অতি আবেগী হই না, আবার অতিরিক্ত ভালোবাসাও দেখাতে পারি না। যতটুকু দরকার ততটুকুই। লাইফে ব্যালেন্স থাকা চাই, জীবনটা লা সাতিরিয়ার নীতির মতো সবসময় সাম্যাবস্থান বজায় রাখা উচিত। নাইম আলাদা ও সবকিছুতে অতিরিক্ত আমার কাছে মনে হয়, কিন্তু এটা ওর ভালোবাসা প্রকাশের মাধ্যম। সদা আমাকে খুশি রাখাটাই যেন ওর নৈতিক দায়িত্ব। এতে মাঝে মাঝে মুখ ঝামটা খেলেও সে যেন মনে তৃপ্তি পায়। একবার কি হয়েছে শুনুন। তখন পদ্মফুলের সিজন, ফেসবুক জুড়ে সবার পোস্ট, একজন পদ্মরানী পদ্মাবতী সেজে ঘুরে বেড়াচ্ছে। আমার মনটা এসব দেখে বড্ড উদাস হলো। একটা পোস্ট দিলাম, নাইমকে খোঁচা মেরে আর পদ্মবিলে নিয়ে যাওয়ার কেউ নেই বলে পদ্মরানী হওয়ার জীবন যুদ্ধে হেরে গেলাম। ফোনটা রেখে গায়ে চাদর পেঁচিয়ে ঘুমিয়ে গেলাম। ভোর 4টার দিকে বাদশাহী কণ্ঠে ফোনটা বেজে উঠল। অমনি মেজাজ গেল চরম বিগড়ে, 2-3 দফা মনে মনে গেল এলাম। ফোনের আওয়াজে বিরক্ত হয়ে আমার ইনার স্পিরিট বলে উঠল, কোন মনীষীর ছাহেরাত দুপুরে ফোন দিয়ে বিরক্ত করিস? হ্যাঁ, বাড়িতে তোর মা বোন নেই? একটু ঘুমোতে দেহে। ফোনটা হাতে নিয়ে দেখি নাইম। মেজাজ গেল চরম বিগড়ে। কর্কশ কণ্ঠে বলে উঠলাম, কি সমস্যা? এত রাতে কি চাই? সে আমার রাগের ধারণা ধরে বলল, চলো পদ্মবিল। আমি আশ্চর্য হয়ে বললাম, এখন বাজে 4টা 20, এখন ঘুমানোর সময়? সে আহ্লাদে গদগদ হয়ে বলল, তুমি না বললা পদ্মবিলে যাবাকে নাই, তাই তুমি যেতে পারছো না? জনাবার আরজি, আমি কি নাকচ করতে পারি? চলে আসো। চিন্তা করেছেন কেমন অত্যাচারটা করছে? যেতে চেয়েছি ঠিক আছে, তাই বলে রাত 4টা বাজে, এখন কি যাওয়ার সময়? আমি অসহায় ভঙ্গিতে বললাম, আরে ভাই, ওটা তো কথার কথা, তাই বলে ভোর সকালে ঘুম ভেঙে প্রেম অত্যাচার করার কারণ কি? নাইম জবাবে বলল, পদ্মফুল ভোরে সুন্দর লাগে দেখতে, যদিও সর্বক্ষণ ফুটে থাকে, তবে সদ্য ফোটা ফুলের সৌন্দর্যই আলাদা, একদম তোমার মতো। আমি কাঁদো কাঁদো হয়ে বললাম, সকালে যাব, এখন ঘুমোতে দাও, আমি সারারাত ঘুমোইনি। সে খোঁচা মেরে বলল, সারারাত জেগে উপন্যাস পড়লে তো এমনই হবে। আমি রুষ্ট স্বরে বললাম, প্রেমিক তো বিসিএসে ব্যস্ত, সময় কাটাতে কিছু তো করতে হবে। পরক্ষণেই আদুরে কণ্ঠে বলল, আসো না প্লিজ তুমি আমি মিলে নতুন সকালের সূর্যোদয় দেখব, হাতে হাত রেখে নদীর পরে হাঁটবো, শুধু তুমি আর আমি। এমন আদুরে কণ্ঠে বলল, না আর না করতে পারলাম না। ঘুম বিসর্জন দিয়ে বললাম, বাহিরে দাঁড়াও, আমি আসছি। সে সেই সুযোগে আবদার করে বসল, শাড়ি পরে আসবে কিন্তু। কিছু কিছু মানুষ আছে, না বসতে দিলে খেতে চায়, খেতে দিলে শুতে চায়, সুযোগ সন্ধানী আর কি, এই ব্যাটা সেই কাতারের। তার আবদার মেনেছি, তাই আরও একটা আবদার করে বসল।
আমি ভেঙচি কেটে বললাম, শখ কত হো। সে হো হো করে হেসে ফেলল। ঘুমু ঘুমু চোখে দুলতে দুলতে কোনো মতে শাড়ি জড়িয়ে ফোন আর ব্যাগটা নিয়ে নিচে গেলাম। নাইম বৈদ্যুতিক খুঁটির সাথে এক পা ঠেকিয়ে বেশ আরাম ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। তার চোখে মুখে ঘুমের রেশগালের খোঁচা খোঁচা দাড়িগুলো বেশ আদুরে লাগলো, ফর্সা সুন্দর মুখখানি বেশ মায়াবী লাগলো। হঠাৎ খুব প্রেম প্রেম অনুভূত হলো, দৌড়ে যেয়ে তার গালে টুক করে একটা চুমু এঁকে দিলাম আর গাল টেনে বললাম, মিস্টার বিরোহী, আজ আপনাকে খুব আদুরে লাগছে। আবারও একটা চুমু খেলাম। অন্য কোনো প্রেমিক হলে খুশিতে আত্মহারা হয়ে যেত, কিন্তু এ বান্দা মুখ ফুলিয়ে রেখেছে। ভ্রু কুঁচকে বললাম, কি সমস্যা, চুমু পছন্দ হয়নি আর একটা দিব? সে 440 ঝাটকায় দূরে সরে যেয়ে বলল, তুমি মাঝে মাঝে এত প্রেমময়ী হয়ে যাও যে আমার আনকমফোর্টেবল লাগে। আমিও তাকে রাগাতে বললাম, বাহরে, আমি তো আমার প্রেমিককে চুমু খেয়েছি আর আমি তোমার প্রেমিকা, আমরা তো এত আনকমফোর্টেবল হওয়ার কি আছে? নাইম গম্ভীর করে বলল, রশনি আশেপাশে সিসি ক্যামেরা কেউ দেখলে কি ভাববে? আমি হাসতে হাসতে বললাম, লোকের ভাবনা তো তুমি ভেবে ফেলেছ, তাদের জন্য কি আর বাকি রেখেছ? আর একটু আগেই তো তোমার খুব প্রেম পাচ্ছিল, হঠাৎ কি হলো? যাই হোক, শাড়িতে আমায় কেমন লাগছে মিস্টার বিরোহী? নাইম মুগ্ধ চোখে কিছুক্ষণ আমাকে পরখ করে বলে উঠল, তোমাকে শাড়ি পরলে খুব সুন্দর লাগে, পদ্মফুলের মতো। আমি লজ্জা পাওয়ার ভাব করলাম আর তাতে সে হো হো করে হেসে উঠল। ভোর 5টা, পদ্মবিলের ধারে বসে আছি। চারিদিকে শো শো করে শীতল হাওয়া মনটাকে ফুরফুরে করে দিল। আশেপাশে কেউ নেই, শুধু আমি আর এমার বিরোহী। সে হুট করে আমার কাঁধে মাথা রাখল। আমি ধীরে তাকে শুধালাম, মিস্টার বিরোহী, এখন আপনার আনকমফোর্টেবল লাগছে না? নাইম হালকা হেসে বলল, এখানে তুমি আমি ছাড়া আর কে বা আছে? অনেক শান্তি লাগছে তোমার কাঁধে মাথা রেখে সূর্যোদয় দেখতে। জানো রুশ, তুমি আমার জীবনে এই ভোরের সদ্য ফোটা কিরণের মতো, রাতের আধার কাটিয়ে দিনের আলোতে রাঙানোরও মতো। খুব ভালোবাসি রুশ। আমি তার মাথায় হাত বুলাতে বুলাতে বললাম, আপনি খুব শেয়ানা পাবলিক। তখন রাস্তায় চুমু খাওয়ার জন্য যেমন ব্যবহার করলেন, যেন সুপুরুষ নারী স্পর্শ আপনার জন্য পাপ, আর এখন নির্জনে আমাকে এভাবে চেপে ধরেছেন, এটা কি হুম? নাইম হেসে উত্তর দিল, মাঝ রাস্তায় অমন করাটা লজ্জাজনক। একটা মেয়ে একটা ছেলেকে মাঝ রাস্তায় চুমু খাচ্ছে, কি বিব্রতকর, আমার তো ভাবতেই লজ্জা লাগছে। আমি হো হো করে তার কথায় হাসলাম। সে যে কখন কি বলে সে নিজেও জানে না। সে ইন্ট্রোভার্ট, তাই তার লজ্জাটা একটু বেশি। তাই তাকে বিরক্ত করতে দুষ্টুমি করে বললাম, তাহলে এখানে আরেকটা চুমু দিব? এটা তো ঝোপঝাড়, কেউ দেখবে না। সে ভরকে গেল, খানিক লজ্জা পেল। মুখটা দেখার মতো ছিল। সে বলল, রশনি, বিয়ের আগে এসব ঠিক না। আমি তার কথায় রেশ ধরে বললাম, বিয়ের আগে প্রেম করাও ঠিক না, করো কেন? সে গম্ভীর স্বরে বলল, কে বলল এটা প্রেম? তোমার আর আমার প্রেম কি এর বাচ্চা প্রেমের মতো? আমরা বিয়ে করব, উইয়ের এঙ্গেজ, তো আমরা একসাথে সময় কাটাতে পারি। সে যাতে মাতাল হলে কি হবে, তাহলে সে ঠিক। নিজের বুঝোটা সে ভালোই বুঝে। এমনভাবে সে লজিক দিবে, আপনি তার কথা মানতে বাধ্য, আপনি তার কথা মাত্রই স্বীকার করবেন সে যাহা বলে সত্য ও যুক্তিপূর্ণ বলে। পাগল হলেও সে আমার কোনো বায়না বা জেদ যাই বলেন না কেন তা পূরণ করতে সর্বোচ্চ চেষ্টা করে। এই যেমন ধরুন, এই ঘটনাটা তার প্রমাণ। পদ্মবিলের ঠিক মাঝে ফুটে আছে বড় একটা পদ্ম, দেখতে খুব সুন্দর লাগছিল, ওটা তুলে আনার লোভ লাগলো। আমি তাকে দেখিয়ে বললাম, দেখো কি সুন্দর পদ্মফুলটা ফুটে আছে। সে আদুরে কণ্ঠে বলল, তোমার চাই? আমি মুখভঙ্গি আদুরে করে বললাম, চাই চাই। সে আমার কাছে তার ফোন, মানি ব্যাগ এবং শার্টটা দিয়ে ঝাঁপ দিল বিলের মাঝে। কি মনে হচ্ছে সে খুব রোমান্টিক, তাই না? পরের ঘটনা শুনলে আহাম্মক ছাড়া কিছু মনে হবে না। সে বিলের মাঝে যেয়ে হাত পা ছুটতে লাগলো, সে ঠাঁই পাচ্ছিল না, কারণ সে সাঁতার জানে না। মাছ বিলে হাবুডুবু খাচ্ছে, আমার তো ভয়ে আত্মা শুকিয়ে যাওয়ার উপক্রম। আমি নিজেও সাঁতার জানি না, ওকে বাঁচাতে পানিতে ঝাঁপ দিলে আমি নিজেই মরব।
জীবনটা তো আর জি বাংলা নয়। আমি চিৎকার করে কয়েকজন লোক জড়ো করলাম। দুইজন মিলে ঝাঁপ দিয়ে তাকে পাড়ে তুলে আনলো। সে অচেতন হয়ে আছে, মুখ একদম সাদা হয়ে গেছে, অথচ তার হাতের মুঠোতে ধরা সে পদ্মফুলটি। আমি তার হাত পা ডলতে লাগলাম, পেটে চাপ দিয়ে পানি বের করতে লাগলাম, তবুও তার যেন শ্বাস পড়ছে না। বাবার একমাত্র ছেলে সে। আমার ভাইয়াকে মা সবসময় পানি আগুন থেকে দূরে রাখে, একমাত্র ছেলেদের নাকি এসবে বিপদ হয়। নাইম তার বাবার একমাত্র ছেলে, যদি কিছু হয়ে যায়। আমি লোকজনের বালাই না দেখে তাকে কৃত্রিমভাবে শ্বাস দেওয়ার চেষ্টা করলাম। ঠিক কিছুক্ষণ পর চোখ খুলল। সে আমাকে তার সাথে এমন অবস্থায় দেখে সে এমন একটা ভাব ধরল আমি যেন তার শ্লীলতা হানি করেছি। রশনি হোয়াট দিস, এসব কি তোমার মাথায় কি সারাক্ষণ এসব ঘুরতে থাকে? মেজাজ আমার গরম হয়ে গেল। এই কেমন অকৃতজ্ঞ ফাউল লোক! আমি শ্বাস দিয়ে তার শ্বাস ফিরালাম, আর সে আমাকে এই কথা বলতে পারলো, ইচ্ছে করছে গলা টিপে দিয়ে আমি রুষ্ট কণ্ঠে বললাম, আরে আহাম্মক হিরো সাজতেন যে আবেগে বিবেক হারিয়ে পানিতে ডুবে যাচ্ছিলে, লোকজন দিয়ে পানি থেকে তুলে এনে তোমাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি আমি। না হলে তো মার্ডার কেসে ফাঁসাতো তোমার বোনেরা আমায়। একটু কষ্টও পেলাম, নাইম এমন কিছু বলবে ভাবিনি। মুখ ফুলিয়ে বসে রইলাম। সে আমার রাগ বুঝতে পেরে আমার কপালে চুমু দিয়ে বলল, এই নাও তোমার পদ্ম, ক্ষমা করে দাও রুশপরি, এত এত মানুষজন দেখে আর ওভাবে জড়িয়েছিলে, আমার খুব ওকওয়ার্ড লাগছিল, আই এম সরি জান। দেখো ফুলটা কিন্তু আমি তোমার জন্য এনেছি, এত কষ্ট করলাম, মৃত্যুর সাথে লড়াই করলাম, ফুলটা নিবে না? আমি ফুলটা নিয়ে বললাম, ওমন হিরোগিরি দেখাতে কে বলেছিল? সাঁতার জানো না তো বিলে নামলে কেন? অন্যভাবেও তো আনা যেত। সে আমার হাত তার হাতে নিয়ে বলল, অন্য কেউ এনে দিলে সে অনুভূতিটা থাকতো না যা আমি এনে দিলে থাকতো। তোমার খুশির জন্য সব করতে পারি রুশপরি, সকল অদ্ভুত ও উদ্ভট কাজ করতে পারি। তাতে রেগে যখন তুমি বকো তখন যেন মনে হয় আমি সার্থক। আমি মুখে হাসি চোখে জল নিয়ে বললাম, আহাম্মক একটা। তাতে সে হেসে কুটুকুটি। নাইমে যখন প্রাণ খুলে হাসে তখন খুব বাচ্চাদের মতো লাগে। দারুণ মায়াময় সেই হাসি। আমাদের প্রেমে যেমন দুষ্টু মিষ্টি মুহূর্তে আছে, তেমনই ঝগড়াও আছে। আরেক দিনের কথা, ভার্সিটি ছুটির দিন। যেহেতু ফ্ল্যাটে থাকি আমি আর আমার রুমমেট, তো দুজনে মিলে ঠিক করলাম মুরগি ভুনা আর খিচুড়ি খাবো। দুজন মিলে রান্নাঘরে লেগে পড়ি। রান্না আমি ভালো জানি, সো ও তো প্যারা নেই। হঠাৎ মনে হলো আমার বিরহির কথা। ভাবলাম বিকেলে তার জন্য একটু নিয়ে যাব। রান্না বান্না করে গোসল সেরে রুমে আসি, তখন আমার ফোনটা বেজে ওঠে। বুঝতে বাকি রইল না এটা তাহার ফোন, রিসিভ করলাম। সে আদুরে স্বরে বলল, আমার রুশপরিটা কি করে? আমি বললাম, রান্না করলাম, এখন জলসা মুভিসে দেবের আই লাভ ইউ মুভিটা দেখবো আর দুপুরের খাবার খাবো। সে গদগদ হয়ে বলল, আসো একসাথে মুভি দেখি আর লাঞ্চ করি। আমি তার জবাবে বললাম, এই ভর দুপুরে কোথায় যাব সিনেমা দেখতে? সে মুখ ফুলিয়ে বলল, সিনেমা হলে যাব বলিনি, ফ্ল্যাটে আসো একসাথে সময় কাটাবো। আমি রুষ্ট কণ্ঠে বললাম, আমি অতটা অভদ্র হয়ে যাইনি যে আমার খালামণির বাড়িতে তার পাশের ফ্ল্যাটে অন্য একটা ছেলের সাথে বসে মুভি দেখব, সময় কাটাবো তাদের চোখের সামনে। সে বলল, আমার বন্ধু রাকিবের ফ্ল্যাট খালি আছে, তাহলে চলো সেখানে যাই। আমি এবার রেগে গেলাম। এই তোমার আমাকে কি মনে হয় সে খুব সস্তা মনে হয়? ভর দুপুরে তোমার বন্ধুর ফ্ল্যাটে যাব কেন? আমি কি বুঝি না তোমার মতলব? আমাকে কি বাচ্চা মনে হয়? ভালোই তো ভং ধরো সাধু পুরুষের, আর মনে মনে এই ফোন দিয়াটো। সে গম্ভীর হয়ে বলল, তোমার কি আমাকে তেমন মনে হয়? শোনো, আমি চাইলে অনেক কিছু করতে পারি, করি না। কারণ আমি ভদ্রলোক, আমার ভালোবাসা অত সস্তা নয়। আজ অবধি তোমার পারমিশন ছাড়া তোমার হাত অবধি ধরিনি, আর তুমি আমায় এই অপবাদ দিলে। খুব কষ্ট পেলাম। লে হালুয়া। এখন সব দোষ আমার, দেখলেন মুহূর্তে কেমনে পল্টিটা নিল, যেন আমি তাকে বাজে অফার করেছি, তার কোনো দোষ নাই, সে নির্দোষ। এমন প্রেমিকের এ সকল যন্ত্রণাকে প্রেমোত্যাচার ছাড়া আর কি বা বলা চলে?
শরৎকাল যাকে বলে সৌন্দর্যের ঋতু। ভোরবেলা হালকা শিশির ভেজা ঘাস, কাশফুলের শুভ্র সমারোহ, নীল আকাশ জুড়ে সাদা মেঘের খেলা, নরম কোমল রোদ, এক নিদারুণ সৌন্দর্যের ঋতু। এমনই এক শরতের মধ্য দুপুরে বারান্দায় বসে প্রকৃতি বিলাস করছিলাম। মনের মধ্যে কবি সাহিত্যিকরা যেন আকুলি বিকুলি করছিল। না মন আর বদ্ধ ঘরে টিকছে না। অবশেষে আমি এর অতসী সিদ্ধান্ত নিলাম শাড়ি পরব। আকাশি ও সাদা রঙের মিশেলে কটন শাড়ি, হালকা কাজল, টিপ আর হালকা লিপ বাম, এই আমাদের সাজ। সাজুগুজু করে ছাদে গেলাম, কিছুক্ষণ ফটোশ্যুট করলাম। অতসী দারুণ ছবি তোলে। সেখান থেকে কয়েকটা ছবি ফেসবুকে আপলোড করা হলো। ছাদ থেকে নেমে রুমের বারান্দার এক কোণে বসে আমি উপন্যাস পড়ছিলাম আর অতসী প্রেমিকের সাথে কথা বলছিল। তাদের প্রেম দেখো আবেগে আপ্লুত হচ্ছিলাম। বান্ধবীর দেখা দেখি আমারও বড্ড প্রেম পেল। নাইমকে মনে পড়ছিল, সাথে কয়েক দফা বকাবকিও করছিলাম মনে মনে। নাইমের স্বভাব হলো, তার যখন প্রেম পাবে সে তখন সারাদিন সারারাত প্রেম করবে আর বাকি সময় সে নিখোঁজ থাকবে, খুঁজলেও পাওয়া যাবে না। বিসিএস এর বইতে মুখ গুজে পড়ে থাকবে। এটারও অবশ্য কারণ আছে। একদা রাতের বেলা প্রেমালাপের সময় নাইমকে বললাম, জানো রুষা আপুর বিয়ে ঠিক হয়েছে। রুষা আপু আমার বড় বোন। সে সাধারণ ভঙ্গিতে বলল, বাহ, ভালো তো। ছেলে কি করে? আমি বললাম, ছেলে বিসিএস ক্যাডার। সে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আমার বিসিএস টিসিএস এর প্যারা নেই, আমার বাবার যা আছে তা দিয়ে আমার ভবিষ্যৎ প্রজন্মের আরামসে কেটে যাবে। আমি জিজ্ঞেস করলাম, তাহলে তোমাকে বিসিএস এর প্রিপারেশন নিতে দেখলাম যে? নাইম বলে উঠল, আমার বাবার ইচ্ছা আমি যেন বিসিএস দিই, তাই মাঝে মাঝে বইটি ধরে দেখি। পাশ করলাম কি ফেইল, ইট ডাজেন্ট ম্যাটার। আফটার গ্র্যাজুয়েশন বাবার বিজনেস সামলাবো। আমি ভাবলেশীন বললাম, যাক ভালো। কিন্তু আমার বাবার ইচ্ছে তার মেয়ে জামাইরা হবে বিসিএস ক্যাডার, না হলে তিনি মেয়ে বিয়ে দিবেন না। বি সিরিয়াস, না হলে আমাকে হারালে তোমাকে সারা জীবন কাঁদাতে হবে আড়ালে। সে গম্ভীর হয়ে বলল, তোমার বাবা যদি আমার কাছে তোমাকে বিয়ে না দেয়, তুমি অন্য কোথাও বিয়ে করে নিবে? আমি ব্যাপারটা ভাবে বললাম, আমার বাবার কথা শেষ কথা, আর আমি বাবার বাধ্য মেয়ে, বাবার আদেশ মানতে আমি বাধ্য। সে যদি বলে তাহলে তো করতেই হবে, কি আর করার বলো। সে রুষ্প কণ্ঠে বলল, আমার জন্য একটু কষ্ট লাগবে না তোমার? তার কথায় আমার মাথায় দুষ্টুমি চেপে বসলো। আমি বললাম, প্রথম প্রথম কষ্ট হবে, পরে ভুলে যাব। সে দ্বিগুণ আক্ষেপ করে বলল, তুমি অন্যের বাচ্চার মা হয়ে গেলে আমার বাচ্চারা কাকে মা ডাকবে? আমি ভাবলেশীন বললাম, কাকে আবার তোমার বউকে ডাকবে? সে রাগী ও গম্ভীর স্বরে বলল, শোনো, তোমার বাবাকে বলে দিবে রশনি শুধুমাত্র নেমে। তোমার বাবা তোমাকে অন্যত্র বিয়ে দিতে চাইলেও তুমি রাজি হবা না, বুঝছো? তুমি অন্য কাউকে বিয়ে করে তার 10 বাচ্চার মা হয়ে যাবা, তা আমি মানতে পারবো না। আমি বেখাপ্পা ভাবে বললাম, বালাই সাত 10 বাচ্চার মা হতে যাব কেন? তুমি শোনোনি, ছেলে হোক বা মেয়ে, দুটি সন্তানই যথেষ্ট। নাইম কষ্ট নিয়ে বলল, শোনো, আমি বিসিএস দিব, ফার্স্ট ক্যাডার হব, আর তোমাকে বিয়ে করব তোমার বাপে না মানলেও, বুঝছো? আমি তার কথার ভঙ্গি দেখে হো হো করে হেসে ফেললাম। আমি মজা করে বললে সে সিরিয়াস। সে আবার বলল, যতদিন না বিসিএস ক্যাডার হব ততদিন বিয়ে করব না, আর তুমিও করবে না। আমি অবাক হওয়ার নাটক করে বললাম, ততদিনে যদি বুড়ি হয়ে যাই, আর তুমি ধরো বিসিএস ক্যাডার হলে, তখন আমি বুড়িয়ে গেলাম, তখন তো তুমি চান্দু পল্টি খাবা। সে ভারী স্বরে বলল, পুরান ঢাকা থাকতে থাকতে তুমিও তাদের মতো হয়ে যাচ্ছ, এসব চান্দু ফান্দু কি ভাষা। আর তুমি যতই বুড়া হয়ে যাও না কেন, আমি তোমাকেই বিয়ে করব। সেদিন থেকে নাইম সেই যে সিরিয়াস হয়েছে, তাই এখন দিন রাত সে বিসিএস এর প্রিপারেশনে আরও ব্যস্ত। নাইমের এই অভিমানী ভরা বাচ্চামোগুলো আমার যেমন বিরক্ত লাগে তেমন ভালো লাগে। মাঝে মাঝে তার কিছু কিছু পাগলামো একা একা ভাবতে থাকি আর নিজে নিজে হাসি। সেই কথাই ভাবছিলাম, হঠাৎ ফোনের রিংটনে ভাবনাচ্ছেদ ঘটে। ফোনটা হাতে নিয়ে দেখলাম নাইম, তার নাম আমার ফোনে ডিস্টার্ব দিয়ে সেভ করা। ফোন রিসিভ করতেই সে বলল, শাড়ি পরেছ?
আমার সাদাসিধা উত্তর, হু পড়েছি। সে মুখ ফুলিয়ে বলল, ফেসবুকে ছবি আপলোড করেছ? আমি স্বাভাবিক স্বরে উত্তর দিলাম, দেখেছ যখন তখন অবশ্যই আপলোড করেছি। সে গম্ভীর হয়ে বলল, তোমার ফ্রেন্ডরা কি তোমায় কমেন্ট করেছে দেখলাম আসমানের পরি বলে। জুবাইর কমেন্ট করেছে শরৎকন্যা। রাফি কমেন্ট করেছে ভালোবাসি। আমি ভাবলেশীন বললাম, তো তাতে কি? সে গম্ভীর হয়ে বলল, তোমাকে আমি যা বলি তা অন্য কেউ বলবে এটা আমার পছন্দ নয়, তুমি শুধু আমার রুশপরি। ছেলেগুলোকে যে তোমায় এসব কমেন্ট করে ওদের আনফ্রেন্ড করো। আমি একটু রেগে গেলাম। নাইম, ওরা আমার বন্ধু, ওরা দুষ্টুমি করে বলেছে হয়তো, তাতে কি? ওরা জানে তুমি কমেন্ট দেখবে তাই ওরা দুষ্টুমি করতে বলেছে। নাইম মুখ ফুলিয়ে বলল, আই ডোন্ট লাইক ইট। ফোন কেটে দিল। যার অর্থ সে রাগ হয়েছে, এখন আমাকে তার রাগ ভাঙাতে হবে। আমি দ্বিতীয়বার তাকে কল করলাম, অনেকক্ষণ পর ফোনটা রিসিভ করল। মুখ ফুলিয়ে বলল, কল করেছ কেন? কথা বলতে ভালো লাগছে না। আমি ওর উপর ওর থিওরি অ্যাপ্লাই করলাম। তুমি কার সাথে কথা বলবে না বললে? ঠিক আছে, বলা লাগবে না, বাইয়ের বিরক্ত করব না। কাটা দিয়ে কাটা তোলা, ঠিক তেমন রাগ দিয়ে রাগ ভাঙানো। ফোন কেটে দিলাম। এবার সে হন্তদন্ত হয়ে আমায় ফোন করল, সরি তোমাকে বেশি বকে ফেলেছি। তুমি তোমার ছবি অন্য কোথাও দিবে না, সবাই তোমার দিকে বাজে নজরে তাকাবে, তা আমার ভালো লাগে না। তোমাকে শুধু আমি দেখব। আমি তার কথার উত্তর না দিয়ে একটা ছবি দিলাম, কানে ফুল গোজা। ছবিটা দেখে সে বলল, হুকানে তো ফুলি গুজবা, তোমার কান তো ফুল গোজার জন্যই, আমার কথা তো শুনবে না, ফুলি গুজে রাখো কানটা, কোনো কাজে তো লাগছে। আমি রুস্প কণ্ঠে বললাম, তুমি কি বললা আমাকে? আরেক বলো তো। সে আমতা আমতা করে বলল, কানে ফুল গুজে রাখাতে তোমার কানটা খুব সুন্দর লাগছে। কথা পাল্টে ফেলল, পল্টিবাজ কোথাকার। হুট করে মাথায় বুদ্ধি এলো, এমন শরতের দিনে একটু ঘোরাঘুরি করা যাক। তাই তাকে শুধালাম, সাদা পাঞ্জাবি আছে? সে বলল, কেন? আমি বিরক্ত কণ্ঠে বললাম, আমি পরব তাই, এটা এখন ট্রেন্ড। নাইম গম্ভীর হয়ে বলল, তুমি সব সময় তেরা কথা বলো কেন? আমি ভাবলেশীন বললাম, আমার ভালো লাগে তাই। সাদা পাঞ্জাবি পরে 1 ঘন্টা সময় দিব, তার মধ্যে হাজির হবা। নাইম উসখুস করে জিজ্ঞেস করল, ঘুরতে যাবা নাকি? হু যাব। সে দোমত দোমত করতে বলে উঠল, তুমি তো জানো আমি বেশি জনসমাগমে যাই না, রাতে বের হই। আমার রাগ লাগলো, তুমি কি পেঁচা না বাদুর যে দিনের আলোতে ভয় লাগে তোমার? ভং বাদ দিয়ে জলদি আসো, না হলে কথা বন্ধ। নাইমের আর কোনো পথ রইল না। সে জানে তাকে আসতে হবে। আমার কপাল হা। মানুষ প্রেমিক নিয়ে ঘুরে বেড়ায়, প্রেম বিলাস করে, আর এই উদ্ভোগটা বেরসিক। এজন্য এসব পাগল ছাগলকে জীবনের সাথে জোড়াতে নেই, জীবনটাই অতিষ্ঠ। নাইম উত্তরা ছেড়ে সেগুন বাগিচায় উঠেছে 1 সপ্তাহ হলো। উত্তরা থেকে যাতায়াতে অনেকটা সময় যায়, যেহেতু সে বিসিএস এর জন্য যান প্রাণ দিয়ে লড়ছে, সে তাই সে সময় বাঁচানোর জন্য শিফট করে। নাইম বিকেল 5টা নাগাদ আমার ফ্ল্যাটের সামনে এসে হাজির। পরনে তার সাদা পাঞ্জাবি, হাতে সাদা বেল্টের ক্যাসিও ঘড়ি, চুলগুলো ব্যাক ব্রাশ করা, চোখে মুখে স্নিগ্ধতা। গালের খোঁচা খোঁচা ট্রিম করা বিয়ার্ড, ডার্ক পিঙ্ক ঠোঁট, ঘন পল্লব ঘেরা ডাগর ডাগর চোখ। এক কথায় অসাধারণ। নাইমকে দেখে আমি মনে মনে ক্র্যাশ খেলাম। কিন্তু সে উসখুস করছে, কারণ পাশে আমার বান্ধবী তার দিকে তাকিয়ে আছে। বিষয়টাতে আমার রাগ হওয়ার কথা, কিন্তু হচ্ছি না, কারণ নাইমের চোখ মুখের অবস্থা দেখে আমার ইচ্ছে করছে মাটিতে গড়াগড়ি দিয়ে হাসি। হাসিটা গিলে তার কাছে যেয়ে বললাম, বাহমি বিরোহী, এত আপনাকে নায়ক সোলেমান খান লাগছে। একটা চুমু দিব? নাইম বিদ্যুতের ঝাটকা খাওয়ার মতো করে দূরে সরে বলল, এখানে অনেক লোকজন আছে রশনি, এসব ঠিক না। কথাটা তাকে ভড়কানোর জন্যই বলা।
কি ভাব সেদিন পদ্মবিলে তো ঠিকই চুমু খেয়েছিল, তখন এই লজ্জা শরম কই ছিল? সে গম্ভীর হয়ে মুখ ফুলিয়ে বলল, সেটা আবেগের বশে করে ফেলেছিলাম, তোমার রাগ ভাঙানোর জন্য পড়ে, তা ভেবে অনেক আনকমফোর্টেবল লাগছিল। তার কথায় ভীষণ হাসি পেল হায়রে বিরহী। পরক্ষণেই সে আমাকে জিজ্ঞেস করল, তোমার সাথে জনকে? আমি পিছে ফিরে আমার বান্ধবীকে ডেকে বললাম, আমার রুমমেট অতসী তোমার সাথে আলাপ করাবো, তাই এখানে আসতে বলেছি। অতসী তাকে সালাম দিল, আসসালামু আলাইকুম ভাইয়া। নাইম মাথা নিচু করে সালামের জবাব দিল, ডানে বামে কোথাও তাকালো না। তার সাথে যে একটা মানুষ কথা বলল, নাকে বলল, তার যেন তা দেখার ইচ্ছাটাও নেই। ওয়ালাইকুম আসসালাম। যা প্রেমিক আমার খুব লয়াল, আমি ছাড়া আর কারো দিকে নজর দেয় না। অতসী আমায় খোঁচা মেরে বলল, ভাইয়া কি ভদ্র কি নম্র, তুই তাকে ব্রিটিশ কেন বলিস? কত ভালো, উনি কি হ্যান্ডসাম, কি লাজুক। আমি আমার বান্ধবীকে চাটি মেরে বললাম, একদিনের জন্য ধার নে, দেখ কেমন লাজুক সে। এসব ওর ভংযত ব্রিটিশগিরি, তার আমার সাথেই। তার ভোলা ভালা চেহারায় গলিও না বান্ধবী। নাইম মাথা নিচু করে দাঁড়িয়েছিল। আমি নাইমকে উদ্দেশ্য করে বললাম, অতসীর প্রেমিক আসবে, আমরা ওয়েট করি। বেচারা মুখ কাচুমাচু করে আছে। নাইম পরিচিত মানুষদের সাথেও তেমন মিশে না, 2-3টে কথা বলে জাস্ট অপরিচিত মানুষ তো ওর জন্য জমস্বরূপ। তার যত কথা শুধু আমার সাথে। কিন্তু ধমক খাওয়ার ভয় চুপচাপ আছে। কিছুক্ষণের মধ্যেই অতসীর প্রেমিক শিহাব ভাইয়া চলে আসে। শিহাব ভাইয়া নাইমের সাথে হাত মিলালো। নাইম আগের মতোই হাই হ্যালো করলো, এর কিছু হবার নয়, অসামাজিক ও। বিকেলবেলা মৃদু মন্দ হাওয়া বইছে, কাশফুলের পাপড়ি হাওয়ায় ভেসে বেড়াচ্ছে, প্রকৃতির রূপটা যেন অন্য সকল দিনের থেকে ভিন্ন লাগছে, এক কথায় পারফেক্ট রোমান্টিক ওয়েদার। আমি নাইমকে বললাম, এই দেখো কি সুন্দর, ওরা দুজন হাত ধরে হাঁটছে, তুমি ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার তৈরি করে রেখেছ কেন? নাইম কাচুমাচু করে বলল, এভাবে রাস্তায় হাঁটা ঠিক না, লোকে মন্দ বলে। এখানে বাকিদের দেখো হাতে হাত রেখে হাঁটছে, তাদের অসুবিধা হচ্ছে না, তোমার কেন হচ্ছে? বেরসিক লোক একটা। মানে ভাবুন, জীবনে প্রেম করব না বলেছি, যখন প্রেমিক হলো তখন তো আমি চাইতেন পারি আমার প্রেমিক একটু রোমান্টিক হবে। কপাল, সব কপাল আমার। নাইম মুখ ফুলিয়ে বলল, এসব লোক দেখানো প্রেম, দেখো মানুষজন কিভাবে তাকাচ্ছে, তাদের তাকানো দেখেই তো আনকমফোর্টেবল লাগছে। তার আনকমফোর্টেবল অবস্থা দেখো, আমার বড্ড রাগ লাগছে। ইচ্ছে করছে রাস্তার ধারের ওই ইট দিয়ে তাকে ইচ্ছামতো ছেঁচি। মেজাজটাই বিগড়ে গেল। এই আপদ বিপদটাকে রেখে মেলায় ঘুরতে লাগলাম। মেলায় সুন্দর সুন্দর কাচের চুড়ি গাছরা কি যে ভালো লাগছিল, চারিপাশে কপত কপতিদের কত আহ্লাদ। আর ব্যাটাকে দেখো, 2 হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে কাকতাড়ুয়ার মতো। তাই তো বাপ্পারাজের মতো গান গাই। কারে বুঝাবো আমার মনের দুঃখ গো, বুক চিরিয়া অন্তরে পুষিয়ে আগুন জলে রইয়া রইয়া। ভাবলাম বাংলা সিনেমার মতো সে আমায় হাতে চুড়ি খোপায় গাছরা পরিয়ে দিবে। আশায় নৈরাশ্য হা। সন্ধ্যার দিকে আমরা সবাই মিলে একটা রেস্টুরেন্টে বসলাম। আমি, নাইম, শিহাব ভাইয়া আর অতসী। আমি বসে বসে অতসী আর শিহাব ভাইয়ার প্রেম দেখছি। জীবনটা এমনই, প্রেম করার আগে অন্যের প্রেম দেখতাম, প্রেমের পরও অন্যের প্রেম দেখছি। নাইম উসফুস করছিল সে অন্যের সামনে প্রেম কেন, জিএফ এর সাথে কথা বলতে তার ঘোর আনকমফোর্টেবল ব্যাপার। সে উসফুস করছে। আমি বিরক্ত হয়ে বললাম, কি সমস্যা? নাইম বলল, কিছু না, আমার ভালো লাগছে না। শিহাব ভাইয়া বলে উঠল, নাইম আপনার কি কোনো সমস্যা হচ্ছে? নাইম বলল, না না থ্যাঙ্কস, আসলে আমার আনকমফোর্টেবল লাগছে। কথাটা শুনে উঠে গেল মাথায় রাগ। অসামাজিক একটা। আমার মায়ের বেলুনের বাড়ি খেলে সোজা হয়ে যেত আর ভং সব দূরে ভাগত। আমি নাইমকে বললাম, তুমি অসামাজিক কিট। শিহাব ভাইয়া কতবার কথা বলতে আসলো, তুমি হুহা ছাড়া কথাই বললে না। এমন ভাব যেন উনি তোমার নতুন জামাই আর তুমি তার নতুন বউ, লজ্জাবতী। নাইম বলল, আমি সবার সাথে কমফোর্টেবল ফিল করি না। আমার সাথে এত কমফোর্টেবলনেস আসে কই থেকে? তুমি আর সবাই কি এক রুশ?
খবরদার কথা বলবে না, যত সব অসামাজিক লোক। আমি রাগ করে বেরিয়ে গেলাম, মেজাজটাই খারাপ হয়ে গেল, এমন মানুষের সাথে থাকা যায় নেভার। তাই রাগে দুঃখী গাড়ি ঘোড়া না দেখে সোজা হাঁটা দিলাম, আমার পেছনে পেছনে আসছিল নাইম। রুশ, দাঁড়াও রুশ, ডোন্ট টক টু মি, তোমার সাথে ব্রেকআপ। রুশ, সাবধানে, গাড়ি আসছে রুশ। আশুক, আই ডোন্ট ওয়ান্ট ইউ, জাস্ট লিভ। আমি সামনে ঘুরতেই হঠাৎ আটকা সামনে গাড়ি চলে আসে, আমি ভয়তে চোখ বন্ধ করে ফেলি, ভাগ্যক্রমে গাড়িটা আগেই ব্রেক করে সাথে সাথে। নাইম জোরে আমার নাম ধরে চিৎকার করে, রুশ। নাইমের চিৎকার শুনে ধীরে ধীরে তাকালাম, গাড়ি আমার থেকে 1 মিটার দূরে, মনে মনে আল্লাহকে শুকরিয়া জানালাম, অল্পের জন্যে বেঁচে গেছিলাম। জোরে শ্বাস নিয়ে পিছে ঘুরে নাইমের দিকে তাকালাম। সে যেন মূর্তির মতো দাঁড়িয়ে আছে, রক্তশূন্য চোখে, চোখ মুখ যেন সাদা হয়ে গেছে। আমি তার এই অবস্থা দেখে বুঝে গেলাম তার সেই পুরনো ট্রমাটা তাকে অ্যাটাক করেছে। আমি কাঁপা কাঁপা কণ্ঠে তাকে ডেকে উঠলাম, নাইম। নাইম দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদাতে থাকে, তার হৃৎপিণ্ড যেন লাফিয়ে শরীর ছেদ করার উপক্রম, ধরাম ধরাম করে আওয়াজ করছে। নাইম কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তুমি আমাকে তো মেরে ফেলতে রুশ, তুমিও নীলের মতো আমাকে ছেড়ে যেতে নিচ্ছিলে। আমাকে বাঁচতে দিবে না তোমরা? আমি তোমার সব আবদার মানব, যা বলবে সব করব, আমায় একা করে দিও না। নাইমের বাঁধ ভাঙা কান্নায় আমার মনটা কেঁদে ওঠে। আমিও মাঝে মাঝে হয়তো বেশি রিয়েক্ট করে ফেলি, আমি তো জানি নাইমের নেচার। আমি তাকে আলিঙ্গন করে বললাম, মিস্টার বিরোহীকে ছেড়ে যাওয়ার উপায় কি আমার আছে? হুম, চাইলেও পারবে না। আল্লাহ ছাড়া কেউ তোমাকে আমার থেকে কেড়ে নিতে পারবে না। তোমার কোথাও লাগেনি তো চলো হাসপাতাল চলো। আমি তাকে শান্ত করতে বললাম, আমি ঠিক আছি, কিছু হয়নি। নাইম তা মানতে নারাজ। এখনই হাসপাতাল যাবে, আমার সাথে চলো, নো আর্গুমেন্টস। পাগল এখন খেপে গেছে, সে আমার কোনো কথাই শুনবে না। আমার তো কিছু হয়নি, শুধু শুধু কেন যাব হাসপাতাল? আর এদিকে যে আমাদের রোমান্টিক সিনের মাঝে যে সারা রাস্তায় জ্যাম লেগে গেছে, তার হুঁশই ছিল না। গাড়ির হর্নের আওয়াজে দুজনের সম্মিলিত ফিরে। নাইম হুঁশে ফিরে অস্বস্তিতে পড়ে যায়, সে সবার সামনে কি করে ফেলল। হাসপাতালে বসে আছি, ডাক্তার আমার দিকে তাকিয়ে, আমি ডাক্তারের দিকে তাকিয়ে, দুজনে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইলাম। ডাক্তার নাইমকে বোঝাতেই পারছে না যে আমি সুস্থ, আমার কিছু হয়নি। আঙ্কেল, তুমি এক্স-রে করাও, হতে পারে আঘাতটা ইন্টারনাল। ডাক্তার আঙ্কেল নাইমের খালু হয় দা জাহাঙ্গীর আলম। নাইমের কাণ্ডে সে অসহায় কণ্ঠে বলল, বাপ, আমার শান্ত হ, মেয়েটা সুস্থ আছে, কেন তাকে অসুস্থ করছিস? নাইম বিচলিত হয়ে বলল, আঙ্কেল তোমাকে ডাক্তারকে বানিয়েছে বলো তো, একটা অ্যাক্সিডেন্টের রোগীকে বলছো কিছু হয়নি। ডাক্তার আঙ্কেল উপায় না পেয়েও বলল, নাইম, শান্ত হ বাবা, আমি ওকে একটা ইঞ্জেকশন দিচ্ছি, ও সুস্থ হয়ে যাবে। আমি কাঁদো কাঁদো হয়ে ডাক্তার আঙ্কেলের দিকে তাকিয়ে বললাম, ইঞ্জেকশনটা ওর দরকার, তাকে দিন, আমি তো সুস্থ। ডাক্তার আঙ্কেল আমার থেকে দ্বিগুণ অসহায় কণ্ঠে বলল, মা, এই পাগলকে থামাকে একটা ভিটামিনের ইঞ্জেকশন নিতেই পারো, কিছু হবে না। আমি ভীত হয়ে বললাম, আমার ভয় লাগে ইঞ্জেকশনে। আঙ্কেল আশ্বস্ত করে বলল, কিছু হবে না মা। ডাক্তার আঙ্কেল যেই না দিতে যাবে ইঞ্জেকশন, তখনই নাইম হাইপার হয়ে বলে, ডাক্তার আঙ্কেলও বারণ করেছে না, ওর ভয় লাগে, শোনোনি, শুধু মেডিসিন লিখে দাও। ডাক্তার আর আমি যেন হাফ ছেড়ে বাঁচি। ডাক্তার আঙ্কেল কয়েকটি ভিটামিনের ওষুধ লিখে দেয়। ডাক্তারের কেবিন থেকে বেরিয়ে বাঁধলো আরেক বিপত্তি, সে হুইল চেয়ার নিয়ে এসেছে, আমার নাকি পায়ে ব্যথা, তাই সে আমায় হুইল চেয়ারে করে নিয়ে যাবে। আমি সুস্থ একটা মানুষ, নাকি যাব হুইল চেয়ারে? ইচ্ছে করছে তা দিয়ে ওর মাথায় বাড়ি মারি। আমি গম্ভীর হয়ে বললাম, হুইল চেয়ার থেকে আরো বেটার ক্যারিয়ার আছে। সে প্রশ্নসূচকভাবে আমায় শুধাল, কি? আমি চোখ মুখ খিচে বললাম, তোমার কোল, তুমি আমায় কোলে নাও। সে লজ্জা পেয়ে বলল, যা। কি বলো, আশেপাশে কত মানুষ দেখেছো, কি ভাববে তারা? আমি চিবিয়ে চিবিয়ে বললাম, যা ভাবার তা তারা ভেবে ফেলেছে, নতুন করে তারা আর কি ভাববে?
খবরদার যদি হুইল চেয়ার নিয়েছো তো চুপচাপ চলো এখান থেকে, না হলে আমিই চলে যাব। নাইম চিন্তিত স্বরে বলল, রুশ তুমি অসুস্থ। রাগ চরম পর্যায়ে চলে গেছে, অতিষ্ঠ হয়ে ধমক দিয়ে বললাম, এই সাইকো চুপ, চলো এখান থেকে, আপদ বিপদ একটা। কোনোমতে তাকে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে আসি। লোকজন হাসছিল পাগলের কারবার দেখে, এবার আমার আনকমফোর্টেবল লাগছিল। কোন পাগলের পাল্লায় পড়লাম আমি? হে খোদা, আমাকে ধৈর্য দাও। রাত প্রায় 10টা কি 10:30। সারাদিন ঘোরাঘুরি করে বাসার রাস্তা ধরে হাঁটছিলাম। আমি আর নাইম পাশাপাশি হাঁটছি, পূর্ণিমা রাত, নিস্তব্ধ পরিবেশ, বেশ মনোরম লাগছিল। নাইমের এক হাতে ফল আর ওষুধ, ওর সাথে কিছু খাবার দাবারের প্যাকেট। তার পাগলামিতে অতিষ্ঠ হয়ে চুপচাপ পূর্ণিমা দেখছিলাম, তার সাথে কথা বলিনি আর। নাইম আমাকে অবাক করে দিয়ে আঙুলে আঙুল ঠেকিয়ে আমার হাতে হাত রাখল। হাতের প্যাকেটগুলো এক জায়গায় রেখে আমার হাতটা নিয়ে আলতো চুমু খেয়ে রেশমি কাছে চুড়ি পরিয়ে দিল আর খোপায় গাজরা পরিয়ে দিল, কপালে কপাল ঠেকিয়ে বলে উঠল, হালকা আকাশি সাদা রঙে জড়ানো শাড়ি, পূর্ণিমা রাত যেন মায়া ভরা খানি, টিপ চুড়ি, গাজরা, খিলখিল হাসি, তুমি এলে মনে, স্বপ্নের আভাসী, মন শুধু ডেকে বলে ভালোবাসি, তোমায় আমার রুশ পড়ি। নাইমের দিকে প্রেমময় দৃষ্টিতে তাকিয়ে বললাম, বাহ, বিরোহী দ্য ইন্ট্রোভার্ট প্রেম কবিতা জানে। সে আমার দিকে তাকিয়ে মাথা নিচু করে বলল, তুমি এভাবে তাকাবে না, আমার অস্বস্তি লাগে। তার কথায় খিলখিল করে হেসে উঠলাম, আমার হাসিতে যেন সে মুগ্ধ চেখে চেয়ে রইল টলমল চোখে। আমি আবারও তাকাতে এসে চোখ সরিয়ে নিয়ে বলে, তুমি ইচ্ছে করে এভাবে তাকাও তাই না? আমি দুষ্টি হেসে গাল টেনে বললাম, তোমাকে এভাবে লজ্জা পেলে খুব কিউট লাগে। নাইম মুখ ফুলিয়ে বলল, তুমি খুব দুষ্টু রসনী। আমি হো হো করে হেসে উঠলাম তার বাচনভঙ্গি দেখে। পরক্ষণেই সে বলে উঠল, রসনী তোমারই দুষ্টমি। রাগ, ঝাড়ি, বকা, তোমার হাসি বড্ড ভালোবাসি। তোমার সামান্য আঘাতে আমি বিচলিত হয়ে পড়ি। জানো তখন আমার কি অবস্থা হয়েছিল, আর একটু হলে মারা যেতাম আমি। এই ওষুধ আর এই ফলগুলো টাইমলি খাবে, কয়েকদিন দৌড়াদৌড়ি ছুটোছুটি কম করবে, তুমি অসুস্থ। আমি আর কথা বাড়ালাম না, অহেতুক ঝামেলা হবে, তাই যা বলল তাই মানলাম। সে হুট করে আমাকে তার বাহুডোরে আলিঙ্গন করল আর বলে উঠল, রুশপরি। আমার হৃদস্পন্দনের প্রতি কম্পন শুধু একটা কথায় বলে, রুশপরি রুশপরি রুশপরি, তোমায় আমি অনেক 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 ভালোবাসি। আমিও সমস্ত রাগ ভুলে তার বুকে মাথা রেখে বলি, আমিও আপনাকে অনেক ভালোবাসি মিস্টার বিরোহী। সমাপ্ত।